প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা 2026-এ আমাদের যারা ক্লাস 12-এ উঠেছো, 11 থেকে 12-এ উঠেছো, সেমিস্টার 3 সেপ্টেম্বরে খুব সম্ভবত। তো সেই সেমিস্টার 3-এ যে সিলেবাস আছে আমাদের, সেই সিলেবাসের ইউনিট 2তে সিম্পল কেনশিয়ান সিস্টেম, ক্লোজড ইকোনমি মডেল উইথ গভর্নমেন্ট, এই চ্যাপ্টারটা আমরা আজকে এখানে দেখব। এখন এই সিলেবাসটায় কি কি রয়েছে? সিম্পল কেনশিয়ান সিস্টেমে তার সাবপার্ট হিসেবে রয়েছে হচ্ছে কনজাম্পশন ফাংশন এন্ড সেভিংস ফাংশন, ভোগ অপেক্ষক এবং সঞ্চয় অপেক্ষক। পার্ট বি তে রয়েছে ক্রস ডায়াগোনাল মডেল বা কেনশীয় কাচি তত্ত্ব, ইন্ট্রোডাকশন টু গভর্নমেন্ট এন্ড ট্যাক্সেশন, সরকার এবং কর, তার ভূমিকা। পার্ট সি তে রয়েছে অল্টারনেটিভ ফর্মস অফ মাল্টিপ্লায়ার, বিভিন্ন ধরনের গুণক, সেই গুণকের মধ্যে পড়ছে হচ্ছে বিনিয়োগ গুণক, ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার, রয়েছে গভর্নমেন্ট মাল্টিপ্লায়ার, সরকারি ব্যয় গুণক, রয়েছে হচ্ছে ট্যাক্স মাল্টিপ্লায়ার বা কর গুণক। এই ইউনিট 2 এর পুরো সিলেবাসটার মধ্যে মার্কস ডিভিশন প্রত্যেকটা স্পেসিফিক চ্যাপ্টার্স মার্কস ডিভিশন স্পেসিফিক্যালি কিন্তু কোশ্চেনে থাকবে। এই চ্যাপ্টারটার জন্য 40 নম্বরের যে পরীক্ষা এমসিকিউ, সেই 40 নম্বরের এমসিকিউ এর মধ্যে 8 মার্কস এই চ্যাপ্টারটার উপর রয়েছে 8 মার্কসের কোশ্চেন্স। তার মানে প্রত্যেকটা কোশ্চেন্স 1 মার্কস করে 8টা কোশ্চেন্স থাকবে। এই 8টা কোশ্চেন্স এখান থেকে আসবে। সুতরাং 40 নম্বরের মধ্যে 8 মার্কস, তার ওয়েটেজটা অনেকটা বেশি। এখন এরপর আমরা এই চ্যাপ্টারে কি কি আছে সেইটা দেখব। এই চ্যাপ্টারে আমরা প্রথম দেখব হচ্ছে সরল কেনশীয় অর্থনীতি। এই সরল কেনশীয় অর্থনীতিতে আমরা কি কি পাচ্ছি দেখি। প্রথম পাচ্ছি হচ্ছে অর্থনৈতিক ভারসাম্য। অর্থনৈতিক ভারসাম্য বলতে বোঝায় কোন অর্থনীতিতে আমরা দেখে এসেছি এর আগেও যে দেশের সামগ্রিক যোগান এবং সামগ্রিক চাহিদা, এর মধ্যে এই দুটো অর্থাৎ দ্রব্য এবং সেবার মোট যোগান এবং দ্রব্য ও সেবার মোট চাহিদা যদি সমান হয়, তখন তাকে আমরা বলছি হচ্ছে অর্থনৈতিক ভারসাম্য। এখন যেহেতু এটা সমষ্টিগত অর্থনীতিতে আমরা মূলত দেখব দেশের আমার সীমানার মধ্যে যে সমস্ত দ্রব্য এবং সেবা উৎপাদিত হয়েছে তার যে যোগান, এবং আমার দেশের মধ্যে যে দ্রব্য এবং সেবা তার যে চাহিদা, এই দুটো যখন সমান হচ্ছে তখন তাকে আমরা বলছি হচ্ছে অর্থনৈতিক ভারসাম্য। এখন দ্রব্য এবং সেবার মোট যোগান তো আমার দেশের বাউন্ডারির মধ্যে, আমার দেশের সীমানার মধ্যে যে পরিমাণ দ্রব্য এবং সেবা উৎপাদিত হয়েছে সেটা হচ্ছে আমার দ্রব্য এবং সেবার মোট যোগান। তাহলে দ্রব্য এবং সেবার মোট চাহিদা কি? দ্রব্য এবং সেবার মোট চাহিদার মধ্যে প্রথম দেখব হচ্ছে আমরা চাহিদার দিক থেকে সামগ্রিক চাহিদা বা কার্যকরী চাহিদা। এই কার্যকরী চাহিদা বা সামগ্রিক চাহিদার দিক থেকে দেখব ভোগ ব্যয় আছে, বিনিয়োগ ব্যয় আছে, সরকারি ব্যয় আছে এবং নিট রপ্তানি রয়েছে। এর একটা এক্সাম্পল দিই। আমার দেশে 100 কুইন্টাল চাল তৈরি হয়েছে। এই 100 কুইন্টাল চালের মধ্যে 30 কুইন্টাল চাল আমার দেশের সীমানার মধ্যে, আমার দেশের বাউন্ডারির মধ্যে 100 কুইন্টাল চাল তৈরি হয়েছে। সেই 100 কুইন্টাল চালের মধ্যে আমরা জনসাধারণ
সেই চালের 30 কুইন্টাল আমরা নিজেদের জীবন নির্বাহের জন্য, জীবন ধারণের জন্য আমরা ভোগ করছি, খাচ্ছি, যেটাকে আমরা বলছি ভোগ ব্যয়। তার মানে 100-র মধ্যে 30 কুইন্টাল ভোগ ব্যয় করেছি, ভোগ ব্যয় হয়েছে। বিনিয়োগ ব্যয় কোনটা? না, আমার দেশের যে উদ্যোগপতি, শিল্পপতি যারা রয়েছে, সেই শিল্পপতি আমার দেশের ওই 100 কুইন্টাল চালের মধ্যে হয়তো 40 কুইন্টাল চাল তারা কিনলো, কেনার পর সেটাকে পালিশ করলো, প্যাকেটজাত করলো, প্যাকেটের মধ্যে ভরে সেই পালিশ করা চাল, ফাইন চাল, সেটাকে তারা ইন্ডিয়া গেট হিসেবে, বিরিয়ানি চাল হিসেবে বাজারে বিক্রি করলো। তার মানে বিনিয়োগপতি বা শিল্পপতি তারা যে অংশটা কিনছে আমার দেশের মোট যোগানের, সেটাকে আমরা বলছি হচ্ছে বিনিয়োগ ব্যয়। এরপর আসছে হচ্ছে সরকারি ব্যয়। সরকারি ব্যয় কোনটা? তার মানে 30 কুইন্টাল ভোগ ব্যয় গেছে, 40 কুইন্টাল শিল্পপতিরা কিনেছে, 70 কুইন্টাল শেষ হয়ে গেছে, 20 কুইন্টাল চাল আমার দেশের সরকার করেছে কি? কৃষকরা যে পণ্য বা সেবা বা যে সমস্ত, শুধু কৃষক কেন, শিল্পপতি নয়, যে সমস্ত পণ্য বা সেবা উৎপাদন করছে বা দ্রব্য উৎপাদন করছে, তার একটা অংশ সরকার কিনে নিচ্ছে। তার একটা এক্সাম্পল বলি, যে কৃষকরা আমার দেশে চাল তৈরি করেছিল, সেই চালের 100 কুইন্টাল চালের মধ্যে 30 কুইন্টাল চলে গেছে ভোগ ব্যয়, 40 কুইন্টাল কিনেছে শিল্পপতিরা বিনিয়োগ ব্যয়, সেটাকে বলেছিলাম। আর সরকার করেছে কি 20 কুইন্টাল কিনে নিয়েছে। এখন সরকার কিনে নেওয়ার, কেন কিনে, কি জন্য কিনবে সরকার? ঘটনা হচ্ছে সরকার সেই চালটাকে, অনেক সময় দেখা যায় কি অর্থনীতিতে এরকম যদি অবস্থা হয় যে দেশের চালের ফলন প্রচুর বেড়ে গেছে, যোগান প্রচুর বেড়ে গেছে, ফলে চালের দামটা কমতে শুরু করে। এখন দেখা যায় যদি কৃষকরা সেই দামটা, মানে যে দামে বাজারে বিক্রি করতে যাচ্ছে কৃষকরা, যে দামটা পাচ্ছে কৃষকরা, দেখা যায় যদি দেখা যায় কৃষকদের সেই চাল তৈরি করতে খরচাটা অনেক বেশি হয়ে গেছে, তাহলে কৃষকদের ক্ষতি হয়। এই অবস্থায় কৃষকরা হয়তো কারোর কাছ থেকে, মহাজনের কাছ থেকে সুদ নিয়ে জমিতে ফসল ফলিয়েছিল, ধান তৈরি করেছিল, কৃষকদের সাংঘাতিক রকম আর্থিক ক্ষতির মুখে পড়ে। এই অবস্থায় কৃষকদের তখন জমি জমা সমস্ত কিছু বেচে দিতে হয় সেই আর্থিক ক্ষতিটাকে পূরণ করবার জন্য। ফলে তারা একটা ঋণের ফাঁদে জড়িয়ে পড়তে থাকে। তাই সরকার করে কি, যাতে কৃষকরা তারা যাতে ক্ষতির সম্মুখীন না হয়, যে পরিমাণ ব্যয় হয়েছে চালটা তৈরি করতে, সেই ন্যূনতম খরচাটা থেকে একটু উপরে দাঁড়িয়ে সরকার সেই দামে কৃষকদের কাছ থেকে কিনে নেয়। ফলে কৃষকদের যে আর্থিক ক্ষতির সম্ভাবনা ছিল, সেই আর্থিক ক্ষতিটা কৃষকদের আর বহন করতে হয় না। এছাড়াও ওই যে সরকার যে চালটা কিনলো কৃষকদের কাছ থেকে, সেই চালটা সরকার করে কি রেশন দোকানের মধ্যে দিয়ে, রেশনিং সিস্টেমের মধ্যে দিয়ে, সরকারি বন্টন ব্যবস্থার মধ্যে দিয়ে ন্যায্য মূল্যে, সুলভ মূল্যে জনসাধারণের কাছে পৌঁছে দিচ্ছে। তবে সরকারকে হচ্ছে কি সেই 100 কুইন্টাল চালের মধ্যে 20 কুইন্টাল সরকার যদি কেনে, তাহলে গেল 30 কুইন্টাল ভোগ ব্যয়। চাহিদা ছিল, পুঁজিপতিদের চাহিদা ছিল এই 100 কুইন্টালের মধ্যে 40 কুইন্টাল, সরকারের কিনেছিল হচ্ছে 20 কুইন্টাল, 90 কুইন্টাল। পড়ে থাকছে নিট রপ্তানি। নিট রপ্তানির মধ্যে আমরা দেখি কি, নিট রপ্তানি মানে হচ্ছে রপ্তানি মাইনাস আমদানি। এখন বাকি রয়েছে এখনো 10 কুইন্টাল। এই 10 কুইন্টাল হয়তো বিদেশে আমরা রপ্তানি করছি, বিদেশের লোকের চাহিদা আমার দেশীয় দ্রব্যের উপর, যেটাকে আমরা বলছি রপ্তানি। তার মানে রপ্তানি। আর যদি আমদানিকে 0 ধরি, 0 ধরি, তাহলে
আমরা যদি দেশ ধরে নিই যে আমরা কিছু আমদানি করছি না, আমদানিটাকে শূন্য ধরে নিচ্ছি, তাহলে দেখতে পাচ্ছি যে আমার সামগ্রিক চাহিদার জায়গাটা হচ্ছে ভোগ ব্যয় প্লাস বিনিয়োগ ব্যয় প্লাস সরকারি ব্যয় ব্যয় প্লাস নিট রপ্তানি। এখন এই জায়গায় দাঁড়িয়ে আমরা এই ভোগ ব্যয়, আমরা সামগ্রিক যোগানটাকে বা মোট যোগান, দ্রব্য এবং সেবার মোট যোগানটাকে আমরা সি দিয়ে ডিনোট করেছি, আমরা ওয়াই দিয়ে ডিনোট করেছি। মোট উৎপাদন, মোট যোগান দেশে, তাকে ওয়াই দিয়ে ডিনোট করেছি। ভোগ ব্যয়কে সি দিয়ে ডিনোট করেছি, নির্দেশ করেছি। আয়কে, বিনিয়োগ ব্যয়কে আই দিয়ে নির্দেশ করেছি। সরকারি ব্যয়কে জি দিয়ে নির্দেশ করেছি। আর নিট রপ্তানি মানে এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট, এক্স হচ্ছে রপ্তানির পরিমাণ, এম হচ্ছে আমদানির পরিমাণ। তাহলে আমরা একটু সাবলীল হব এই নির্দেশগুলোর দিকে তাকিয়ে, যে কোনটাকে সি বলছি, কোনটাকে আই বলছি, কোনটাকে জি বলছি, কোনটাকে এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট বা রপ্তানি মাইনাস আমদানি বলছি। আর ওয়াইটা হচ্ছে দ্রব্যের, আমার দেশের সীমানার মধ্যে উৎপাদিত দ্রব্যের মোট যোগান। এখন এই অবস্থায় দাঁড়িয়ে আমরা প্রথম দেখব হচ্ছে যে ভারসাম্য আনতে গেলে আমরা দেখেছিলাম যে একদিকে দ্রব্য এবং সেবার মোট যোগান থাকে, আর একদিকে আমরা দেখেছিলাম যে সামগ্রিক চাহিদার দিক, যেটাকে আমরা বলেছিলাম যে সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম। তা প্রথমে এক এক করে আসি, ভারসাম্যে আসবো। ভারসাম্যে আসার আগে, কিভাবে ভারসাম্যে আসছে সেটা আসবার আগে আমরা দেখি হচ্ছে সামগ্রিক যোগান রেখাটা কি। সামগ্রিক যোগান রেখায় আমরা দেখছি যে আমাদের অর্থনীতিতে সম্পদ রয়েছে, বিভিন্ন ধরনের সম্পদ। এই সম্পদগুলো কি কি? সম্পদ হচ্ছে, আমার দেশের সম্পদ হচ্ছে শ্রমিক, আমার দেশের সম্পদ হচ্ছে মূলধন, আমার দেশের সম্পদ হচ্ছে উদ্যোক্তা, আমার দেশের সম্পদ হচ্ছে জমি, যেগুলো উৎপাদনের উপকরণ হিসেবে আমরা দেখে থাকি, যেগুলোকে কাজে লাগিয়ে আমরা দেশ দ্রব্য এবং সেবা উৎপাদন করে থাকি। তার মানে এই যে সম্পদ, অর্থনীতিতে সম্পদ যত বাড়বে, আমার উৎপাদনের পরিমাণ, দেশের উৎপাদনের পরিমাণ তত বাড়বে। যত জমি থাকবে সেই জমিতে তত বেশি কৃষিকাজ হবে, যত বেশি কৃষিকাজ হবে তত বেশি ফসল ফলবে। মূলধন যত বাড়বে তত উৎপাদনের পরিমাণ তত বৃদ্ধি পাবে। যোগান, দেশের যোগান, দ্রব্যের এবং সেবার যোগান তত বৃদ্ধি পাবে। তার মানে যে সম্পদের পরিমাণ যত বাড়ছে, আমাদের সামগ্রিক যোগান তত বাড়ছে। এরপর বলি যে হারে সম্পদ, ভেরি ইন্টারেস্টিং ফিচার্স, যে আমরা ধরে নিচ্ছি যে হারে সম্পদ বাড়ছে, আমার দেশের সম্পদ যে হারে বাড়বে, ঠিক সেই হারে আমাদের সামগ্রিক যোগানটাও ঠিক সেই হারে বাড়বে। যদি সম্পদের পরিমাণ শূন্য হয়, তাহলে আমার দেশের যোগানের পরিমাণ কিছু থাকবে না, শূন্য হবে। তার মানে সেক্ষেত্রে দুটো ফিচার্স দেখলাম, একটা হচ্ছে সম্পদ যত বাড়বে, সামগ্রিক যোগান রেখার আঁকতে গিয়ে আমরা তিনটে জায়গা ভীষণভাবে নিলাম। একটা হচ্ছে সম্পদ যত বাড়বে, দেশের যোগান তত বাড়বে, এক। দুই, যে সম্পদ যে হারে বাড়বে, দেশের যোগান, সামগ্রিক যোগান সেই হারে বাড়বে। তিন, সম্পদের পরিমাণ যদি শূন্য হয়, তাহলে সামগ্রিক যোগানটাও শূন্য হবে। এই অবস্থায় দাঁড়িয়ে আমরা এইখান থেকে তাই বলতে পারি যে আমরা একটা পিকচার ড্র করেছি, ছবি, যেখানে দেখতে পাচ্ছি উলম্ব অক্ষে যোগান মেপেছি আর অনুভূমিক অক্ষে সম্পদ মেপেছি। আমরা দেখতে পাচ্ছি যে হারে যোগান বাড়ছে, ঠিক সেই, যে হারে সম্পদ বাড়ছে ঠিক সেই হারে যোগান বাড়ছে, যে হারে সম্পদ বাড়ছে সেই হারে যোগান বাড়ছে। তাই এক, সম্পদের পরিমাণ যখন শূন্য হচ্ছে, যোগানের পরিমাণও তখন শূন্য।
তাই সামগ্রিক যোগান রেখাটা মূল বিন্দু থেকে শুরু হচ্ছে এবং যে হারে সম্পদ বাড়ছে সেই হারে যেহেতু যোগান বাড়ছে, তাই এই সামগ্রিক যোগান রেখাটা ঊর্ধ্বমুখী এবং ৪৫ ডিগ্রি কোণে আনত। তাহলে এটা গেল সামগ্রিক যোগান রেখা দিক, অর্থাৎ ভারসাম্যে আসতে গিয়ে আমাদের দরকার ছিল যোগান এবং চাহিদাকে সমান করা। তা সামগ্রিক যোগান রেখাটাকে আমরা সেখান থেকে প্রথম দেখতে পেয়েছি। এরপর আমরা দেখব যে জায়গাটা হচ্ছে যে আমরা দেখব ভোগ অপেক্ষক। এখন প্রশ্ন হচ্ছে এই ভোগ অপেক্ষক কাকে বলে? ভোগ অপেক্ষক বলতে আমরা বুঝি যে আমাদের দেশের অর্থনীতিতে আমাদের যে ভোগ ব্যয়, সেই ভোগ ব্যয়টা কার কার উপর নির্ভর করে। ভোগ ব্যয়টা নির্ভর করে হচ্ছে দেশের সম্পত্তির পরিমাণের উপর। আমার কতখানি সম্পত্তি আছে সেই অনুযায়ী আমি ভোগ করব। আমি মানে দেশের জনসাধারণের যত সম্পত্তি থাকবে তারা সেইভাবে ভোগ করবে। তাহলে ভোগ ব্যয়টা নির্ভর করছে কার কত সম্পত্তি আছে, এক। দুই, নির্ভর করছে সুদের হার, সুদের হারের উপর। সুদের হার যত বাড়বে তত আমার আয় বাড়ছে। ব্যাংকে যদি আমি আমার কিছু টাকা জমা রাখি, আমি সুদ পাচ্ছি, সেই সুদের হারটা যত বাড়বে আমার আয়টা তত বাড়বে। আয় যত বৃদ্ধি পাবে আমার জীবনযাত্রার মান তত বাড়বে। জীবনযাত্রার মান যত বাড়াতে চাইবো ভোগ ব্যয় তত বাড়বে, ভোগ বাড়বে। তবে সুদের হারের উপর নির্ভর করে আয়ের বন্টনের উপর। এই বিষয়গুলোর সঙ্গে তার মানে সুদের হার, সম্পত্তির পরিমাণ, আয়ের বন্টন, এগুলোর সঙ্গে এবং তাই না, আয়ের পরিমাণের উপর নির্ভর করছে হচ্ছে ভোগ কতখানি হবে, অর্থাৎ কতখানি আমরা ভোগ করব। এগুলো যত বাড়বে ভোগ ব্যয় তত বাড়বে। তার মানে এদের সঙ্গে ভোগ ব্যয়ের একটা ধনাত্মক সম্পর্ক রয়েছে। এগুলো যত বাড়বে ভোগ ব্যয় তত বাড়বে। তার মানে এটাকে যে অপেক্ষক দিয়ে আমরা উপস্থাপিত করি, এই সম্পর্কটাকে যে অপেক্ষক দিয়ে উপস্থাপিত করেছি, যেমন c is equal to ফাংশন অফ y মানে হচ্ছে সম্পত্তির, y মানে হচ্ছে আয় স্তর, এ হচ্ছে সম্পত্তির পরিমাণ, আর হচ্ছে সুদের হার, বি হচ্ছে আয়ের বন্টন। এগুলোর সঙ্গে ভোগ ব্যয়ের একটা ধনাত্মক সম্পর্ক। y যত বৃদ্ধি পাবে সি তত বাড়বে, y যত বৃদ্ধি পাবে সি তত বাড়বে, y যত বৃদ্ধি পাবে সি তত বাড়বে। তাহলে সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে ভোগের সঙ্গে আয়ের একটা সম্পর্ক রয়েছে। এরপর তার মানে কেইনসের মতে, কেইনসের বক্তব্য হচ্ছে যে কেইনস এত কিছু না বলে কেইনসের বক্তব্য ছিল তার মানে ভোগ ব্যয়টা নির্ভর করবে আয় স্তরের পরিমাণের উপর। যত আয় স্তর বাড়বে আমাদের ভোগ ব্যয় তত বাড়বে। তার মানে ওয়াই কে আমি ডিনোট করেছিলাম সামগ্রিক যোগান, সামগ্রিক উৎপাদন, আয় স্তর। তার মানে যেটা আয় স্তর সেটাকে আমরা উৎপাদন, সামগ্রিক উৎপাদন বলছি, সামগ্রিক যোগান বলছি। তার মানে ওয়াই দিয়ে ডিনোট করেছিলাম সেটাকে। ওয়াই যত বৃদ্ধি পাবে, আয় স্তর যত বাড়বে, ভোগ তত বাড়বে, ভোগ ব্যয় তত বাড়বে। এখন এই ভোগ ব্যয়কে, যেটাকে সি বলে ডিনোট করে এসেছিলাম, সেই ভোগ ব্যয়টাকে আমরা দুটো ভাগে ভাগ করি। মানে মোট ভোগ ব্যয়কে আমরা দুটো ভাগে ভাগ করি। একটাকে বলি হচ্ছে স্থির ভোগ ব্যয়। স্থির ভোগ ব্যয়ের জায়গাটা হচ্ছে কাকে বলে আগে বলি। যে আমি যদি ধরে নিই আমার আয় স্তর হচ্ছে 0, 1, 2, 3, অর্থাৎ আয় স্তর যদি 1 টাকাও যদি আমার আয় না থাকে, 1 টাকা যদি আমার আয় হয়, 2 টাকা যদি আমার আয় হয়, 3 টাকা যদি আয় হয়, তাহলে আমার স্থির ভোগ ব্যয় আমি দেখতে পাচ্ছি স্থির রয়েছে।
তার মানে আমি যখন আয় করছি না তখনও এইভাবে একটা এক্সাম্পল দিয়ে বলি যে আমি ধরে নিই আমার সঙ্গে আম্বানির একটা মিল আছে। লাঞ্চে আম্বানিও এক থালা ভাত খায়, আমিও এক থালা ভাত খাই। এখন আম্বানির প্রচুর আয় আছে, প্রচুর টাকা, প্রচুর আয়, আর আমার আমি তত বড়লোক নই। ফলে আম্বানিও এক থালা ভাত খেতে যে খরচা, আমারও এক থালা ভাত খেতে সেই খরচা। এখন এইভাবে যদি ভাবি যে আমার যদি আয়টা শূন্য থাকে, তাহলে সেক্ষেত্রে আমি 50 পয়সা মানে 0.50 আছে, 0.50 মানে 50 পয়সা এক থালা ভাত খাচ্ছি। আয় যখন আমার শূন্য, এখন প্রশ্ন দাঁড়াচ্ছে যে 0.50 পয়সাটা পেলাম কোত্থেকে? আমি যে এক থালা ভাত খাবো, আমার যদি আয় শূন্য থাকে তাহলে আমি ওই 50 পয়সার ভাতটা পাবো কোত্থেকে? দরকার পড়লে আমার সেভিংস ভাঙবো, সঞ্চয় ভাঙবো, দরকার পড়লে কারোর কাছে ধার করব, ধার করে এক থালা ভাত খাবো। তার মানে আয় যখন শূন্য তখন আমার স্থির ভোগ 0.50 এক থালা ভাত। আমার আয় রোজগার করেছি, আয় বেড়েছে, শূন্য থেকে 1 টাকা হয়েছে, তখনও আমি লাঞ্চে কিন্তু এই এক থালা ভাত খাবো। মানে আমার আয় বেড়ে গেছে বলে আমি 2 থালা ভাত খেলাম, আরো আয় বেড়েছে বলে 5 থালা ভাত খেয়ে নেবো, এরকম ব্যাপার নেই। তার মানে ওই এক থালাই ভাত খাবো। তার মানে 1 টাকা যখন হয় তখনও আমি খাচ্ছি হচ্ছে এক থালা ভাত 50 পয়সা। যখন 2 টাকা হয় তখনও আমি খাচ্ছি হচ্ছে ওই এক থালা ভাতই 50 পয়সা। 3 টাকা আয় যখন, তখন আমি ভোগ করছি ওই 50 পয়সা দিয়ে, মানে এক থালা ভাত। তার মানে আয় বাড়ছে, স্থির ভোগ ব্যয়, এই যে স্থির ভোগ ব্যয় এর কোনো পরিবর্তন নেই। তাহলে স্থির ভোগ ব্যয় কাকে বলি? আয়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে যে ভোগ ব্যয়ের কোনো পরিবর্তন হয় না তাকে আমরা বলছি হচ্ছে স্থির ভোগ ব্যয়। দেখতে কেমন স্থির ভোগ ব্যয় রেখা? দেখতে কেমন হবে? আয় বেড়েছে, আয় যখন শূন্য ছিল তখন আমি এক থালা ভাত খেয়েছি, 50 পয়সার ভাত খেয়েছি। আয় যখন 1, তখন আমি 0.50 পয়সা মানে এক থালা ভাত খেয়েছি। আয় যখন 2 টাকা আমার, তখন আমি 0.50 পয়সার ভাত খেয়েছি। আয় যখন 3 টাকা, তখন ওই এক থালা ভাত 0.50 পয়সার এক থালা ভাত খেয়েছি। এক থালা ভাতের দাম হচ্ছে 50 পয়সা ধরে নিচ্ছি। তার মানে এগুলোকে, তার মানে 0.50 দিয়ে এই বিন্দুটা পেলাম, 0.50 দিয়ে এই বিন্দুটা পাচ্ছি, 1.50 দিয়ে এই বিন্দুটা, 2.50 দিয়ে এই বিন্দুটা, 3.50 দিয়ে স্থানাঙ্ক এই বিন্দুটা, এই বিন্দুগুলোকে যোগ করলাম। যোগ করে যে রেখাটা পাচ্ছি সেই রেখাটাকে আমরা বলছি হচ্ছে স্থির ভোগ ব্যয় রেখা। তবে স্থির ভোগ ব্যয় রেখার কি কি চরিত্র দেখলাম, তাহলে চরিত্রগুলো দেখি। স্থির ভোগ ব্যয়ের চরিত্রগুলো হচ্ছে যে স্থির ভোগ ব্যয়ের চরিত্রগুলো দেখতে পাচ্ছি মোট ভোগ ব্যয়কে, তার মানে দুটো ভাগে ভাগ করেছিলাম। একটা হচ্ছে স্থির ভোগ ব্যয়, এই স্থির ভোগ ব্যয়কে আমি সি ড্যাশ দিয়ে ডিনোট করেছি। আর পরিবর্তনশীল ভোগ ব্যয়, যেটা আমি এখনো বলিনি, বলবো, পরিবর্তনশীল ভোগ ব্যয়কে বিওয়াই দিয়ে ডিনোট করেছি। স্থির ভোগ ব্যয় কাকে বলে? এইমাত্র বলেছি, আয় স্তর বৃদ্ধির সঙ্গে সঙ্গে যে ভোগ ব্যয়ের কোনো পরিবর্তন ঘটছে না তাকে আমরা স্থির ভোগ ব্যয় বলেছিলাম। ওয়াই বেড়েছিল 0, 1, 2, 3, কিন্তু স্থির ভোগ ব্যয় ওই এক থালা ভাত 0.50 পয়সা, 0.50 পয়সা, 0.50 পয়সা এইভাবেই ছিল। অর্থাৎ আয় বেড়েছে কিন্তু স্থির ভোগ ব্যয়ের কোনো পরিবর্তন ঘটেনি। তার মানে উদাহরণ দিয়েছি একটা। নেক্সট বলি বৈশিষ্ট্যের জায়গায় স্থির ভোগ ব্যয়ের বৈশিষ্ট্য। স্থির ভোগ ব্যয়ের বৈশিষ্ট্য হচ্ছে আয় স্তর বৃদ্ধি পেলে স্থির ভোগ ব্যয়ের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ অপরিবর্তিত থাকে। দ্বিতীয় বলছি স্থির ভোগ ব্যয় রেখা অনুভূমিক অক্ষের সঙ্গে সমান্তরাল, যেটা আমি দেখিয়ে এলাম এই মাত্র। নেক্সট দেখবো হচ্ছে যদি আয় স্তর শূন্য হয় তাহলেও কিন্তু স্থির ভোগ ওই 0.50 পয়সা আছে। তার মানে 0.50 পয়সা মানে গ্রেটার দ্যান 0। তার মানে আয় শূন্য কিন্তু স্থির ভোগ কিন্তু ধনাত্মক। নেক্সট যাব হচ্ছে আমরা, নেক্সট বলবো
পরিবর্তনশীল ভোগ ব্যয়কে আমরা মোট ভোগ ব্যয়কে দুটো ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে স্থির ভোগ ব্যয়, আর একটাকে বলেছিলাম পরিবর্তনশীল ভোগ ব্যয়। স্থির ভোগ ব্যয় নিয়ে আলোচনা শেষ করেছি, তাকে দেখতে কেমন দেখিয়েছি। এবার দেখবো হচ্ছে পরিবর্তনশীল ভোগ ব্যয় কাকে বলছে। পরিবর্তনশীল ভোগ ব্যয়কে আমি বিওয়াই দিয়ে ডিনোট করেছি। পরিবর্তনশীল ভোগ ব্যয় কাকে বলে? যে আয় স্তরের পরিবর্তন ঘটছে, এর ফলে ভোগ ব্যয়ের যে পরিবর্তন ঘটে, তখন তাকে বলছি, সেই ধরনের ভোগ ব্যয়কে আমরা বলছি হচ্ছে পরিবর্তনশীল ভোগ ব্যয়। এখন মজার বিষয়টা হচ্ছে, তাহলে আয় স্তরের পরিবর্তনের ফলে ভোগ ব্যয়ের পরিবর্তন ঘটছে। একটা উদাহরণ দিই। আমি তো বলেছিলাম যে যখন আয় স্তর 0 ছিল, আমি স্থির ভোগ ব্যয় ছিল কিন্তু এক থালা ভাত 50 পয়সা। লাঞ্চে এক থালা ভাতই খাচ্ছি, দুপুরের খাওয়া এক থালা ভাতই। সে আয় স্তর বাড়ুক আর শূন্যই থাকুক, এক থালা ভাত খাচ্ছি। এখন পরিবর্তনশীল ভোগ ব্যয়ের ক্ষেত্রে আয় স্তর যখন 0, তখন স্থির ভোগ ব্যয় আছে। এক থালা ভাত খেয়েছি, কারোর কাছ থেকে ধার করে হোক, সঞ্চয় ভেঙে হোক, খেয়েছি, 50 পয়সার ভাত খেয়েছি। তখন পরিবর্তনশীল ভোগ ব্যয় 0। তার মানে আয় স্তর যখন 0, তখন পরিবর্তনশীল ভোগ ব্যয় 0। যখন আয় স্তর 1 টাকা, সেক্ষেত্রে স্থির ভোগ ব্যয় তো 50 পয়সা আছে। এই এক থালা ভাত খেয়েছি, এই এক থালা ভাতের সঙ্গে এক বাটি ডাল নিলাম, এই এক বাটি ডাল হচ্ছে 20 পয়সার ডাল দিয়েছি। তার মানে আয় স্তর বেড়েছে, এক বাটি ডাল নিয়েছি 20 পয়সা। আয় 1 থেকে 2 টাকা হয়েছে, ডাল 20 পয়সার তো ডাল খেয়েছি, সঙ্গে ডালের সঙ্গে মাছ নিয়েছি, ডাল আর মাছ মিলে খরচা হচ্ছে 40 পয়সা। তার মানে ডাল আর মাছ 40 পয়সা। যখন আয় 3 টাকা, তখন আয় স্তর বাড়ছে। তার মানে আয় স্তর বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমার খরচা হলো, যখন আয় স্তর 3 টাকা, তখন আমার খরচা হয়েছে 60 পয়সা। এই 60 পয়সার মধ্যে ঢুকে আছে ডাল, ঢুকে আছে মাছ, আর ঢুকে আছে একটু একটু চাটনি নিয়েছি, চাটনি। তার মানে আয় স্তরের পরিবর্তন ঘটছে, পরিবর্তনশীল ভোগ ব্যয়ের পরিবর্তন ঘটছে। মজার ব্যাপার হচ্ছে, আয় স্তর যত বৃদ্ধি পাচ্ছে, পরিবর্তনশীল ভোগ ব্যয় তত বৃদ্ধি পাচ্ছে। এটা একটা অদ্ভুত ব্যাপার। সেটা হচ্ছে যে পরিবর্তনশীল ভোগ ব্যয়ের ক্ষেত্রে একটা জিনিস দেখছি, আয় স্তর বেড়েছে 0 থেকে 1, 0 থেকে 1। পরিবর্তনশীল ভোগ ব্যয় বেড়েছে 0.20। আয় স্তর বেড়েছে 1 থেকে 2, 1 বেড়েছে। পরিবর্তনশীল ভোগ ব্যয় বেড়েছে 0.20। আয় স্তর বেড়েছে 2 টাকা থেকে 3 টাকা, পরিবর্তনশীল ভোগ ব্যয় বেড়েছে ঠিক 0.20, 0.40 থেকে 60, 0.20। তার মানে আয় স্তর যতখানি বাড়ছে, 0 থেকে 1, 1 থেকে 2, 2 থেকে 3, এক এক করে বাড়ছে। কিন্তু পরিবর্তনশীল ভোগ ব্যয় 0.20, 0.20, 0.20 করে বাড়ছে। তার মানে যে হারে আয় বাড়ছে, আয় তো এক এক করে বাড়ছে, আর পরিবর্তনশীল ভোগ ব্যয় 0.20 করে বাড়ছে। তার মানে যে হারে আয় বাড়ছে, সেই হারে কিন্তু পরিবর্তনশীল ভোগ ব্যয় বৃদ্ধি পাচ্ছে না। আরো ক্লিয়ার একটা এক্সাম্পল দিই, যে ধর তোদের বাড়ি থেকে বাবা 10টা টাকা দিয়েছে, তো স্কুলে গিয়ে টিফিন টাইমে তোরা করিস কি, তোরা একটু ফুচকা খেলি। ফুচকালার কাছ থেকে প্রত্যেকটা ফুচকার দাম হচ্ছে 2 টাকা করে। তোরা 6 টাকার ফুচকা খেলি, 10 টাকা বাবা দিয়েছে, 6 টাকার ফুচকা খেলি, বাকি 4 টাকা নিজের পকেটে রেখে দিস, সেভ করিস, সঞ্চয় করিস। পরের দিন বাবা 20 টাকা দিয়েছে। 20 টাকা যখন দিল, তুই করলি কি?
পরের দিনও ফুচকা খেলে, আগের দিন খেয়েছিলি 3টে মানে 6 টাকার খেয়েছিলি, পরের দিন তুই করলি কি, তুই 10 টাকার ফুচকা খেলি, মানে 5টা ফুচকা খেলি। ঘটনা হচ্ছে যে আয় বাড়লো 10 থেকে 20, তোর খরচা বাড়লো 6 থেকে 10, 6 টাকা থেকে 10 টাকা। আয় বেড়েছে দ্বিগুণ, কিন্তু তোর খরচা কিন্তু তুই দ্বিগুণ হারে বাড়াস না। তার মানে যে হারে আয় বাড়ে, আয় স্তর বাড়ে, তোর যে হারে আয় বাড়ছে সেই হারে কিন্তু তোর ভোগ ব্যয় বাড়ছে না। তার মানে আয় স্তর বেড়েছে, ভোগ ব্যয় বেড়েছে, পরিবর্তনশীল ভোগ ব্যয় বেড়েছে, আয় স্তর বেড়েছে, পরিবর্তনশীল ভোগ ব্যয় বেড়েছে, কিন্তু যে হারে আয় বাড়ছে সেই হারে পরিবর্তনশীল ভোগ ব্যয় বাড়ছে না। তাই এই পরিবর্তনশীল ভোগ ব্যয় যেটা রেখাটা বিওয়াই রেখা, পরিবর্তনশীল ভোগ ব্যয় রেখাটা যদি এরকম হতো, যে হারে আয় বাড়তো সেই হারে যদি ভোগ ব্যয় বাড়তো, এই রেখাটা হতো 45 ডিগ্রি। কিন্তু যেহেতু এক্ষেত্রে যে হারে আয় বাড়ছে সেই হারে পরিবর্তনশীল ভোগ ব্যয় বাড়ছে না, তাই এই রেখাটা 45 ডিগ্রি কোণের তুলনায় অনেক বেশি আনত, অনেক বেশি ফ্ল্যাটার, অনেক বেশি আনত। তাহলে পরিবর্তনশীল ভোগ ব্যয় কাকে বলে? পরিবর্তনশীল ভোগ ব্যয় দেখতে কেমন? পরিবর্তনশীল ভোগ ব্যয়ের বৈশিষ্ট্য কি? সেগুলো আমরা দেখলাম যে পরিবর্তনশীল ভোগ ব্যয় হচ্ছে আয় স্তর বৃদ্ধির সঙ্গে সঙ্গে যে ভোগ ব্যয়ের পরিবর্তন ঘটে তাকে আমরা বলছি হচ্ছে পরিবর্তনশীল ভোগ ব্যয়। আয় স্তর যখন শূন্য তখন পরিবর্তনশীল ভোগ ব্যয় শূন্য, আয় স্তর শূন্য, পরিবর্তনশীল ভোগ ব্যয় শূন্য। তাই পরিবর্তনশীল ভোগ ব্যয় রেখা মূল বিন্দু থেকে শুরু হয়েছে, তারপর বলেছি যে হারে আয় বাড়ছে, অর্থাৎ এক এক করে আয় বাড়ছে, কিন্তু পরিবর্তনশীল ভোগ ব্যয় 0.20 করে বাড়ছে। তার মানে যে হারে আয় বাড়ছে সেই হারে পরিবর্তনশীল ভোগ ব্যয় বাড়ছে না। তাই পরিবর্তনশীল ভোগ ব্যয় রেখা 45 ডিগ্রি কোণের তুলনায় কম কোণে আনত। এই অবস্থায় দাঁড়িয়ে আমরা আমরা দেখব হচ্ছে যে এই এই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখব হচ্ছে পরিবর্তনশীল ভোগ ব্যয় রেখার কি কি বৈশিষ্ট্য আমরা দেখতে পেলাম। পরিবর্তনশীল ভোগ ব্যয় রেখার বৈশিষ্ট্যতে আমরা দেখতে পাচ্ছি যে আয় স্তর যত বৃদ্ধি পাচ্ছে পরিবর্তনশীল ভোগ ব্যয় তত বৃদ্ধি পাচ্ছে। দ্বিতীয় দেখছি হচ্ছে আয় স্তর বৃদ্ধির হার হচ্ছে পরিবর্তনশীল ভোগ ব্যয় বৃদ্ধির হারের তুলনায় বেশি। 3 নম্বর দেখছি আয় স্তর যখন শূন্য তখন পরিবর্তনশীল ভোগ ব্যয়ও শূন্য। এরপর পরিবর্তনশীল ভোগ ব্যয় রেখা যেহেতু আয় স্তর বৃদ্ধির হার পরিবর্তনশীল ভোগ ব্যয় বৃদ্ধির হারের তুলনায় বেশি, তাই পরিবর্তনশীল ভোগ ব্যয় রেখা 45 ডিগ্রি কোণের তুলনায় কম কোণে আনত হয়। তার মানে পরিবর্তনশীল ভোগ ব্যয় রেখাকে দেখলাম। এরপর আমরা দেখব যে মোট ভোগ ব্যয়। মোট ভোগ ব্যয় মানে তো যেমন এক থালা ভাতও আছে, যেটাকে স্থির ভোগ ব্যয় বলেছিলাম, আবার পরিবর্তনশীল ভোগ ব্যয় রয়েছে, মানে ভাতের সঙ্গে এক বাটি ডাল, একটু মাছ, একটু চাটনি, এটা হচ্ছে পরিবর্তনশীল ভোগ ব্যয়ের জায়গা। তার মানে মোট ভোগ ব্যয়ের মধ্যে আমার ঢুকে আছে স্থির ভোগ ব্যয়, পরিবর্তনশীল ভোগ ব্যয়, এই দুটোর যোগফল হচ্ছে মোট ভোগ ব্যয়। এইবার এই জায়গায় দাঁড়িয়ে আমি তার মানে যদি মোট ভোগ ব্যয়কে সি ধরি, স্থির ভোগ ব্যয়কে যদি সি ড্যাশড বলি, আর পরিবর্তনশীল ভোগ ব্যয়কে বিওয়াই ধরি, এই ধরনের যে সমীকরণটা আমি পাচ্ছি এটাকে আমরা বলছি সরলরৈখিক ভোগ অপেক্ষক, বা সরলরৈখিক ভোগ অপেক্ষকের ক্ষেত্রে এই ধরনের সমীকরণ আমরা পাচ্ছি। নেক্সট, এই অবস্থায় দাঁড়িয়ে তাহলে মোট ভোগ ব্যয় রেখাটা দেখতে কেমন? আমরা স্থির ভোগ ব্যয় রেখা দেখেছি, আমরা পরিবর্তনশীল ভোগ ব্যয় রেখা আঁকতে শিখেছি, তার বৈশিষ্ট্য দেখেছি, তার চরিত্র দেখেছি। এখন দেখব মোট ভোগ ব্যয় রেখার চরিত্রটা কিরকম। মোট ভোগ ব্যয় রেখার চরিত্র দিকে তাকিয়ে দেখতে গিয়ে বলছি আগে টেবিলটা দেখি। টেবিলটা দেখে আমরা বলেছিলাম যে আয়ের পরিমাণ যদি 0 হয়, 1 হয়, 2 হয়, 3 হয়, অর্থাৎ আয় স্তর বাড়ছে। স্থির ভোগ ব্যয় অপরিবর্তিত, এক থালা ভাত, 50 পয়সার ভাত খাচ্ছি। পরিবর্তনশীল ভোগ ব্যয়
পরিবর্তনশীল ভোগ ব্যয় আয় স্তর বাড়ছে, পরিবর্তনশীল ভোগ ব্যয় বাড়ছে, কিন্তু স্থির ভোগ ব্যয় স্থির আছে, অপরিবর্তিত রয়েছে। এই দুটো যোগফল হচ্ছে মোট ভোগ ব্যয়, যেটাকে আমরা সি দিয়ে ডিনোট করেছি মোট ভোগ ব্যয়। তার মানে 0.50 আর 0 স্থির ভোগ ব্যয় আর পরিবর্তনশীল ভোগ ব্যয়ের যোগফল, সেটা হচ্ছে 0.50 মোট ভোগ ব্যয়। যখন আয় স্তর 1, তখন মোট ভোগ ব্যয় হচ্ছে স্থির ভোগ ব্যয় 0.50, পরিবর্তনশীল ভোগ ব্যয় হচ্ছে 0.20, মিলে হচ্ছে মোট ভোগ হচ্ছে 70 পয়সা 0.70। যখন আয় স্তর 2 টাকা, তখন স্থির ভোগ একই রয়েছে 0.50, পরিবর্তনশীল ভোগ ব্যয় 40 পয়সা, তাহলে 50 পয়সা 40 পয়সা যোগ হয়ে 90 পয়সা মোট ভোগ ব্যয়। যখন আয় স্তর 3 টাকা, তখন মোট ভোগ ব্যয় দাঁড়িয়েছে 50 পয়সা 60 পয়সা মিলে 1 টাকা 10 পয়সা। আয় স্তর বৃদ্ধি পাচ্ছে। কি কি দেখতে পাচ্ছি? তার মানে এই ছবিতে আমরা দেখেছি আয় স্তর বৃদ্ধির সঙ্গে সঙ্গে স্থির ভোগ অপরিবর্তিত থাকে, তাই স্থির ভোগ ব্যয় রেখাটা অনুভূমিক হয়। এটা আমরা দেখে এসেছি আগে। আয় স্তর বৃদ্ধির সঙ্গে সঙ্গে পরিবর্তনশীল ভোগ ব্যয় বৃদ্ধি পায়, কিন্তু যে হারে আয় স্তর বাড়ে সেই হারে পরিবর্তনশীল ভোগ ব্যয় বাড়ছে না, বৃদ্ধি পাচ্ছে না। তাই পরিবর্তনশীল ভোগ ব্যয়ের রেখাটা 45 ডিগ্রি কোণের তুলনায় কম কোণে আনত হয়েছে। তাহলে এই রেখাটা দেখে এসেছি, এটাকে দেখে এসেছি, এর সঙ্গে আমরা যোগ করেছি হচ্ছে মোট ভোগ ব্যয় রেখা। এই মোট ভোগ ব্যয় রেখার ক্ষেত্রে তার মানে এই দুটোই একসঙ্গে নিয়েছি, স্থির ভোগকে নিয়েছি এবং পরিবর্তনশীল ভোগকে নিয়েছি, নিয়ে দেখতে পাচ্ছি যে আয় যখন 0, তখন পরিবর্তনশীল ভোগ ব্যয় 0, কিন্তু মোট ভোগ ব্যয় কিন্তু রয়েছে হচ্ছে 0.50, তার মানে যেটা স্থির ভোগ। তার মানে যখন আয় 0, তখন স্থির ভোগ হচ্ছে এই 0.50। যখন আয় স্তর বৃদ্ধি পেয়ে 1 হয়েছে, তখন মোট ভোগ দাঁড়িয়েছে 0.70, আয় স্তর 1, 0.70 দিয়ে এই পয়েন্টটা পেয়েছি। আয় স্তর 1, মোট ভোগ 0.70, 70 পয়সা, তার মানে এই পয়েন্টটা দিয়ে এই পয়েন্টটা পেয়েছি। আয় স্তর 2, মোট ভোগ ব্যয় 90 পয়সা, 0.50 আর 0.40 মিলে 90 পয়সা, আয় স্তর 2, 90 পয়সা, এই পয়েন্টটা পেয়েছি। আয় স্তর 3, 1 টাকা 10 মোট ভোগ ব্যয়, বিন্দুগুলোকে যোগ করেছি, যে যোগ করে যে রেখাটা পেয়েছি, এই রেখাটাকে আমরা বলছি হচ্ছে মোট ভোগ ব্যয় রেখা। তার মানে মোট ভোগ ব্যয় আর পরিবর্তনশীল ভোগ ব্যয়, এই দুটোর মধ্যে একটা সিমিলারিটি আছে, আবার একটা পার্থক্য রয়েছে। পার্থক্যের জায়গাটা হচ্ছে যখন আয় স্তর 0, তখন পরিবর্তনশীল ভোগ ব্যয়, আয় স্তর 0, পরিবর্তনশীল ভোগ ব্যয় 0, কিন্তু মোট ভোগ ব্যয়ের ক্ষেত্রে আয় স্তর 0, কিন্তু মোট ভোগ ব্যয় কিন্তু সেক্ষেত্রে 50 পয়সা, তাহলে 50 পয়সা। তাই মোট ভোগ ব্যয় রেখাটা কিন্তু স্থির ভোগ থেকে শুরু হয়েছে। দিস ইজ ভেরি ইন্টারেস্টিং ফিচার, ভীষণ ইন্টারেস্টিং ফিচার, যে যেখানে আয় স্তর 0, সেখানে মোট ভোগ ব্যয় সেক্ষেত্রে আয় স্তর 0, সেক্ষেত্রে মোট ভোগ ব্যয় হচ্ছে 0.50 মানে হচ্ছে স্থির ভোগ। তার মানে মোট ভোগ শুরু হয়েছে স্থির ভোগ থেকে 1। 2 নম্বর হচ্ছে আয় স্তর বেড়েছে, আয় স্তর বাড়ছে 0 থেকে 1, 1 থেকে 2, 2 থেকে 3, 1 করে বাড়ছে। মোট ভোগ বাড়ছে 0.50 থেকে 70, 70 থেকে 90, 90 থেকে 1 টাকা 10, তার মানে 20 পয়সা করে বাড়ছে। তার মানে আয় বাড়ছে 1 টাকা করে আর ভোগ ব্যয় বাড়ছে 20 পয়সা করে। তার মানে যে হারে আয় বাড়ছে, ভোগ ব্যয়, মোট ভোগ ব্যয় সেই হারে বাড়ছে না। তাই মোট ভোগ ব্যয় রেখাটাও, তার মানে আয় বৃদ্ধির হারটা মোট ভোগ ব্যয় বৃদ্ধির হারের তুলনায় বেশি। আয় তো 1 টাকা করে বাড়ছে, মোট ভোগ ব্যয় 20 পয়সা করে বাড়ছে। যে হারে আয় বাড়ছে সেই হারে মোট ভোগ ব্যয় বাড়ছে না, এই মোট ভোগ ব্যয় রেখাটা 45 ডিগ্রির তুলনায় ঠিক কম কোণে আনত।
45 ডিগ্রির তুলনায় কম কোণে আনত। এটা কিন্তু আমরা পরিবর্তনশীল ভোগের ক্ষেত্রেও দেখেছিলাম। যে হারে আয় বেড়েছিল পরিবর্তনশীল ভোগ ব্যয় কিন্তু সেই হারে বাড়েনি। আয় বেড়েছিল এক এক করে, কিন্তু পরিবর্তনশীল ভোগ ব্যয় বেড়েছে 20 পয়সা করে। তাই পরিবর্তনশীল ভোগ ব্যয়ের ক্ষেত্রেও এটা যেমন 45 ডিগ্রি কোণের তুলনায় কম কোণে আনত ছিল, মোট ভোগ ব্যয়ের ক্ষেত্রেও কিন্তু আয় যে হারে বাড়ছে মোট ভোগ ব্যয় সেই হারে বাড়ছে না। তাই মোট ভোগ ব্যয় রেখাও কিন্তু 45 ডিগ্রি কোণের তুলনায় কম কোণে আনত। তার মানে এই জায়গায় কিন্তু পরিবর্তনশীল ভোগ ব্যয় আর মোট ভোগ ব্যয়ের মধ্যে সিমিলারিটি বা সাদৃশ্যের জায়গাটা হচ্ছে দুটোর ক্ষেত্রে আয় যে হারে বাড়ছে পরিবর্তনশীল ভোগ ব্যয়ও সেই হারে বাড়ছে না, আবার মোট ভোগ ব্যয়ও সেই হারে বাড়ছে না যে হারে আয় বাড়ছে। তাই দুটো রেখাই কিন্তু 45 ডিগ্রি কোণের তুলনায় কম কোণে আনে। কিন্তু দুটোর মধ্যে বৈসাদৃশ্যের জায়গা হচ্ছে যে পরিবর্তনশীল ভোগ ব্যয় আয় স্তর 0 হলে পরিবর্তনশীল ভোগ ব্যয় 0, তাই মূল বিন্দু থেকে শুরু হয়েছিল পরিবর্তনশীল ভোগ ব্যয়। কিন্তু আয় স্তর যখন 0, তখন মোট ভোগ ব্যয় শুরু হচ্ছে স্থির ভোগ ব্যয় থেকে। তাহলে এটা গেল আমাদের মোট ভোগ ব্যয়। তাহলে মোট ভোগ ব্যয় দেখলাম আমরা। মোট ভোগ ব্যয় রেখার তাহলে কি কি বৈশিষ্ট্য? মোট ভোগ ব্যয় রেখার বৈশিষ্ট্য পেয়েছি যে আয় স্তর বৃদ্ধির সঙ্গে সঙ্গে মোট ভোগ ব্যয় বৃদ্ধি পায় এবং আয় স্তর বৃদ্ধির হার হচ্ছে মোট ভোগ ব্যয় বৃদ্ধির হারের তুলনায় বেশি। 2, মোট ভোগ ব্যয় রেখা 45 ডিগ্রি কোণের তুলনায় কম কোণে আনত হয়। আয় স্তর যখন 0, সেক্ষেত্রে মোট ভোগ ব্যয় হচ্ছে স্থির ভোগ ব্যয়ের সঙ্গে সমান। তাই মোট ভোগ ব্যয় রেখা স্থির ভোগ থেকে শুরু হয়। পেয়েছি হচ্ছে যে তার মানে এই হচ্ছে আমার মোট ভোগ ব্যয় রেখা। এই মোট ভোগ ব্যয় রেখাকে আমরা দেখেছি আয় স্তর যখন 0, তখন স্থির ভোগ থেকে শুরু হয়েছে এবং 45 ডিগ্রি কোণের তুলনায় কম কোণে আনত। 45 ডিগ্রি হলে রেখাটা এরকম হতো, কিন্তু 45 ডিগ্রি কোণের তুলনায় কম কোণে আনত। তার কারণ হচ্ছে 45 ডিগ্রি কোণের তুলনায় কম কোণে আনত হওয়ার কারণই হচ্ছে যে হারে আয় বাড়ছে সেই হারে ভোগ ব্যয় বৃদ্ধি পাচ্ছে না। এরপর তাহলে আমরা দেখলাম হচ্ছে কি দেখলাম? আমরা দেখেছি হচ্ছে যোগান রেখা দেখেছি, আমরা ভোগ অপেক্ষক দেখেছি, আমরা স্থির ভোগ ব্যয় দেখেছি, রেখা কেমন দেখতে হয়, কাকে বলে। আমরা দেখেছি পরিবর্তনশীল ভোগ ব্যয় কাকে বলে, দেখতে কেমন হয়, তার বৈশিষ্ট্য কি, তার চরিত্র কি দেখেছি। আমরা দেখেছি হচ্ছে মোট ভোগ ব্যয় কাকে বলে এবং মোট ভোগ ব্যয় রেখা দেখতে কেমন, তার বৈশিষ্ট্য কি, তার চরিত্র কি, এগুলো আমরা দেখলাম। আমরা দেখব হচ্ছে গড় ভোগ প্রবণতা। গড় ভোগ প্রবণতা কাকে বলে? গড় ভোগ প্রবণতা হচ্ছে যে প্রতি একক আয় স্তরে মোট ভোগ ব্যয়কে গড় ভোগ প্রবণতা বলে। কিরকম? 10 টাকায় আমি আমার যদি আয় 10 টাকা হয়, আমি 6 টাকার ফুচকা খেয়েছিলাম, তাহলে গড় ভোগ প্রবণতা হচ্ছে 10 টাকায় খাচ্ছি 6 টাকা, তাহলে 1 টাকায় খাবো, তাহলে প্রতি একক আয় স্তর 1 টাকায় খাবো, 6/10, তাহলে 6/10 হচ্ছে আমার গড় ভোগ প্রবণতা। তার মানে 1 টাকায় খাবো, 6/10 একক আমার ভোগ, তাহলে 6/10 কে আমরা বলছি গড় ভোগ প্রবণতা। এই গড় ভোগ প্রবণতাকে আমরা এপিসি দিয়ে ডিনোট করি। এপিসি মানে হচ্ছে C/Y। সি হচ্ছে 6 টাকা আমার ভোগ, ফুচকা খেয়েছি। ওয়াই হচ্ছে আয় স্তর হচ্ছে 10 টাকা, তাহলে 6/10, তার মানে গড় ভোগ প্রবণতা হচ্ছে C/Y বা এপিসি কে। গড় ভোগ প্রবণতাকে আমরা এপিসি দিয়ে ডিনোট করি, নির্দেশ করি। তাই এপিসি হচ্ছে C/Y। এখন প্রশ্ন হচ্ছে যে আয় স্তর বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমরা একটা এক্সাম্পল রাখি এইরকম ভাবে, এই একটা টেবল ফর্মে রেখেছি যে আয় স্তর যখন 0, 1, 2, 3, আমার ভোগ ব্যয় মোট ভোগ ছিল হচ্ছে 0.50, মানে
যখন আয় স্তর ছিল 0 তখন 1 থালা ভাত খেয়েছিলাম। পরিবর্তনশীল ভোগ ব্যয় তখন আমার 0, স্থির ভোগ ব্যয় ছিল 1 থালা ভাত। আয় স্তর যখন 1 টাকা তখন মোট ভোগ হচ্ছে 1 থালা ভাত আর সঙ্গে ডাল, 70 পয়সা খরচা হয়েছিল। যখন 2 টাকা তখন খরচা হয়েছে ভাত, ডাল, মাছ 90 পয়সা। এইভাবে আয় স্তর বেড়েছিল, মোট ভোগ ব্যয় বৃদ্ধি পেয়েছিল। মোট ভোগ ব্যয় শুরু হয়েছিল হচ্ছে স্থির ভোগ থেকে। তাহলে গড় ভোগ প্রবণতা কাকে বল? গড় ভোগ প্রবণতা এইমাত্র বলেছি সি বাই ওয়াই। তার মানে সি বাই ওয়াই হচ্ছে, তার মানে সি হচ্ছে 0.50/0। 0.50/0 করলে আমি পাই হচ্ছে ইনফিনিটিভ, অসীম। আমরা যদি ক্যালকুলেটর মেরে দেখি, তোরা দেখবি যে 0.50 কে 0 দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা সিনট্যাক্স এরর পাই ক্যালকুলেটরে, মানে অসীম। আমরা নির্দিষ্ট কোনো মান পাচ্ছি না, অসংজ্ঞাত, তাই এটাকে আমরা অসংজ্ঞাত বলছি। তার মানে যখন আয় স্তর 0 তখন অসংজ্ঞাত। সঙ্গে আমি পিকচারটা রাখি, পিকচারটা রাখলে আরো ভালো বুঝতে পারবে। সেটা হচ্ছে যখন আয় স্তর 0 তখন আমি কোনো মান পাচ্ছি না, তাই আমি কোনো পয়েন্ট দিতে পারছি না, কোনো পয়েন্টে আমি রাখতে পারছি না। যখন আয় স্তর 1 তখন আমার এপিসি হচ্ছে 0.70/1, 0.70/1, সি হচ্ছে 0.70, ওয়াই হচ্ছে 1, তাহলে 0.70/1, তার মানে এপিসি দাঁড়াচ্ছে 0.70। যখন আয় স্তর 2 তখন এপিসি হচ্ছে সি বাই ওয়াই, মানে সি হচ্ছে 0.90, ওয়াই হচ্ছে 2, তার মানে 0.90/2 সেটা হচ্ছে 0.45। যখন আয় স্তর 3 সেক্ষেত্রে সি হচ্ছে 1 টাকা 10 পয়সা, তার মানে এপিসি হচ্ছে সি বাই ওয়াই, সি হচ্ছে 1 টাকা 10, ওয়াই হচ্ছে 3, ওয়াই হচ্ছে 3, তার মানে 1 টাকা 10 কে 3 দিয়ে ভাগ করলে 0.36 পয়সা। উমা, তার মানে দেখতে পাচ্ছি যত আয় স্তর বৃদ্ধি পাচ্ছে আমার গড় ভোগ প্রবণতা বা এপিসি ক্রম ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। আমি এইটাকে পয়েন্ট টেবিলে এখানে গ্রাফ এঁকেছি। যখন আয় স্তর 0 তখন আমি কোনো পয়েন্ট দিতে পারিনি, কেন? অসংজ্ঞাত, এপিসি হচ্ছে অসংজ্ঞাত। এপিসি মাপছি উলম্ব অক্ষে, এদিকে মেপেছি আয় স্তর, অনুভূমিক অক্ষে মেপেছি আয় স্তর। যখন আয় স্তর 0 তখন এপিসি অসংজ্ঞাত, এপিসির কোনো নির্দিষ্ট মান পাচ্ছি না। যখন আয় স্তর 1, যখন আয় স্তর 1 তখন গড় ভোগ প্রবণতা হচ্ছে 70 পয়সা, 0.70, তার মানে 1 এ 0.70 পেয়েছি। এই পয়েন্ট আর এই পয়েন্টটা দিয়ে বিন্দু রাখলাম, এইটা পেলাম, তার মানে এটা হচ্ছে 0.70। তারপর যখন আয় স্তর 2, আয় স্তর 2 তখন এপিসি হচ্ছে 0.45, আয় স্তর 2 তখন এপিসি হচ্ছে 0.45। যখন আয় স্তর 3, আয় স্তর 3 তখন এপিসি হচ্ছে 0.36, আয় স্তর 3 এপিসি হচ্ছে 0.36। তার মানে এই বিন্দুগুলোকে যোগ করলাম, যোগ করে যে রেখাটা পাচ্ছি সেই রেখাটাকে আমরা বলছি গড় ভোগ প্রবণতা রেখা। এবং গড় ভোগ প্রবণতায় দেখতে পাচ্ছি আয় স্তর বৃদ্ধির সঙ্গে সঙ্গে গড় ভোগ প্রবণতা কমতে থাকে, এপিসি কমতে থাকে। তাই আয় স্তর বৃদ্ধির সঙ্গে সঙ্গে এপিসি কমছে, তাই এপিসি রেখা ঋণাত্মক ঢাল বিশিষ্ট। একটা বাড়লে আর একটা কমছে, আয় স্তর বাড়ছে, এপিসি কমছে, তাই রেখাটা ঋণাত্মক ঢাল বিশিষ্ট, এপিসি রেখা নিম্নাভিমুখী। প্রশ্ন হচ্ছে যে যেহেতু যেহেতু এপিসি, আমি কিন্তু কখনোই এই এপিসি রেখাটাকে বর্ধিত করে আমি এই ওয়াই অক্ষের সঙ্গে কাট করতে পারিনি, মানে যেদিকে ওয়াই মাপছি তার সঙ্গে কাট করিনি। যদি কাট করতাম তাহলে তো এখানে 0 হতো, এপিসি 0। ঘটনা হচ্ছে এপিসি 0 হতে পারে না, কারণ আমরা দেখতে পেয়েছি এপিসি, এপিসি মানে হচ্ছে সি বাই ওয়াই, সি বাই ওয়াই, সি কখনো 0 হতে পারে না, ওয়াই ওয়াই কখনো ঋণাত্মক হতে পারে না, তাই এপিসি কখনো, এপিসি মান কখনো ঋণাত্মক বা 0 হতে পারে না। নেক্সট যাব আমরা, নেক্সট বলবো প্রান্তিক ভোগ প্রবণতা কাকে বলে। গড় ভোগ প্রবণতা দেখেছি,
আমরা শুধুমাত্র ভোগকে নিয়ে কিন্তু আলোচনা করছি, ভোগ ব্যয়কে নিয়ে আলোচনা করছি। এরপর দেখবো হচ্ছে প্রান্তিক ভোগ প্রবণতা। প্রান্তিক ভোগ প্রবণতাকে আমরা এমপিসি দিয়ে ডিনোট করি, নির্দেশ করি, মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম। এই এমপিসি ক্ষেত্রে প্রথমে বলি ডেফিনেশন। ডেফিনেশন হচ্ছে এক একক অতিরিক্ত আয় স্তরের পরিবর্তনের ফলে মোট ভোগ ব্যয়ের যে পরিবর্তন হয় তাকে আমরা বলি হচ্ছে প্রান্তিক ভোগ প্রবণতা বা এমপিসি। এই জায়গায় দাঁড়িয়ে তাহলে দেখি এক্সাম্পলটাকে ফলো করি। এক্সাম্পলটার দিকে তাকিয়ে দেখতে পাচ্ছি যে আয় স্তর ছিল 0, 1, 2, 3, আয় স্তর বেড়েছে। ভোগ ব্যয় 50 পয়সা, তারপর 70 পয়সা, তারপর 90 পয়সা, তারপর 1 টাকা 10 পয়সা। তার মানে আয় স্তর যত বৃদ্ধি পেয়েছে মোট ভোগ তত বেড়েছে। এটা আমরা আগেও দেখেছি। তাহলে প্রান্তিক ভোগ প্রবণতা কাকে বলবো? প্রান্তিক ভোগ প্রবণতা হচ্ছে এক একক আয় স্তর, অর্থাৎ 0 থেকে আয় বেড়ে যখন 1 হলো, 1 টাকা আয় বাড়লো, ভোগ ব্যয়ের পরিবর্তন ঘটলো 0.50 থেকে 0.70, তার মানে ভোগ ব্যয়ের পরিবর্তন ঘটলো 0.70 মাইনাস 0.50, মানে 0.20। এক একক আয় স্তর বাড়লো 1 টাকা থেকে 2 টাকা হলো, ভোগ ব্যয়ের পরিবর্তন হলো 0.70 থেকে 0.90, তাহলে ভোগ ব্যয়ের পরিবর্তন কত? 0.20। আয় স্তর বাড়লো 2 টাকা থেকে 3 টাকা, 1 টাকা বাড়লো আয় স্তর, 1 একক বেড়েছে, ভোগ ব্যয়ের পরিবর্তন হলো 0.20। তার মানে 1 একক আয় স্তর বৃদ্ধির ফলে মোট ভোগ ব্যয়ের যে পরিবর্তন ঘটছে তাকে আমরা বলছি হচ্ছে প্রান্তিক ভোগ প্রবণতা। তাই আমি ডেফিনিশনটা রেখেছি, 1 একক আয় স্তরের পরিবর্তনের সঙ্গে সঙ্গে মোট ভোগ ব্যয়ের যে পরিবর্তন তাকে আমরা বলছি প্রান্তিক ভোগ প্রবণতা। এই অবস্থায় দেখে আমরা প্রান্তিক ভোগ প্রবণতাকে এইভাবে ডিনোট করি। এমপিসি মানে হচ্ছে ডেল সি বাই ডেল ওয়াই। এইমাত্র বলেছি ভোগের পরিবর্তন ডেল সি, ডেল ওয়াই হচ্ছে আয় স্তরের পরিবর্তন, তার মানে এমপিসি হচ্ছে ডেল সি বাই ডেল ওয়াই। এখন আমরা এর আগে দেখে এসেছি, ভোগ ব্যয়ের ক্ষেত্রে দেখে এসেছি আয় স্তর বৃদ্ধির হারটা মোট ভোগ ব্যয় বৃদ্ধির হারের তুলনায় বেশি। যদি আয় স্তর বৃদ্ধির হারটা মোট ভোগ ব্যয় বৃদ্ধির হারের তুলনায় বেশি হয়, তার মানে ডেল সি ডেল ওয়াই এর থেকে সবসময় কম। ডেল সি হচ্ছে 0.20, আয়ের পরিবর্তন 0.20, আর ওয়াই এর পরিবর্তন হচ্ছে 1, তাই 0.20/1 সেটাই তো এমপিসি, যেটাকে আমরা ডেল সি বাই ডেল ওয়াই বলছিলাম, সেটাই এমপিসি। তার মানে এমপিসি এর মান 0.20/1, 0.20/1, তার মানে 1 থেকে ছোট, 0 থেকে বড়। তার মানে প্রান্তিক ভোগ প্রবণতার মান 1 থেকে ছোট, 0 থেকে বড়। একই কথা, এই এমপিসি 1 থেকে ছোট, 0 থেকে বড়, এটা বলা যায় আয় স্তর বৃদ্ধির হার মোট ভোগ ব্যয় বৃদ্ধির হারের তুলনায় বেশি, একই কথা। এবার আমরা প্রথম যখন শুরু করেছিলাম আমরা বলেছিলাম এটা ছিল মোট ভোগ, সি দিয়ে ডিনোট করেছিলাম, সি ড্যাশ কে বলেছিলাম স্থির ভোগ, বিওয়াই কে বলেছিলাম পরিবর্তনশীল ভোগ। বলেছিলাম যে আয়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সি ড্যাশ এর কোনো চেঞ্জ হয় না, স্থির ভোগ ব্যয়ের কোনো পরিবর্তন হয় না, কিন্তু আয়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিবর্তনশীল ভোগ ব্যয়ের পরিবর্তন ঘটে। তাহলে মোট ভোগের পরিবর্তন ঘটবে যদি স্থির ভোগের পরিবর্তন ঘটে বা পরিবর্তনশীল ভোগের পরিবর্তন ঘটে, অথবা দুটোই ঘটে, অর্থাৎ স্থির ভোগ এবং পরিবর্তনশীল ভোগ দুটোরই যদি পরিবর্তন ঘটে। আমিও তাই করেছি, মোট ভোগের পরিবর্তনকে ডেল সি বলেছি, ডেল দিয়ে আমরা বলি পরিবর্তন। তাহলে মোট ভোগের পরিবর্তন যদি ডেল সি হয়, স্থির ভোগের পরিবর্তন যদি ডেল সি ড্যাশ হয়, তাহলে পরিবর্তনশীল ভোগ হচ্ছে ডি ইন্টু ডেল ওয়াই। এখন মজা হচ্ছে, আমরা বলে এসেছিলাম এর আগে যে স্থির ভোগ মানে হচ্ছে আয় স্তর যাই বাড়ুক না কেন স্থির ভোগের কোনো পরিবর্তন ঘটে না,
তাই স্থির ভোগের পরিবর্তন ঘটে না, তার মানে স্থির ভোগের পরিবর্তন হচ্ছে শূন্য। তাই স্থির ভোগ হচ্ছে শূন্য, পরিবর্তন স্থির ভোগের পরিবর্তন হচ্ছে শূন্য, পরিবর্তন স্থির ভোগের পরিবর্তন হচ্ছে শূন্য। ফলে দাঁড়াচ্ছে হচ্ছে এটা যদি শূন্য হয় তাহলে দাঁড়ায় হচ্ছে ডেল সি ইজ ইকুয়াল টু বি ইন্টু ডেল ওয়াই, একই কথা, কারণ ডেল সি ড্যাশ শূন্য হয়েছে, তাই দাঁড়াচ্ছে হচ্ছে ডেল সি ইজ ইকুয়াল টু বি ইন্টু ডেল ওয়াই। সেক্ষেত্রে এই ডেল ওয়াই কে যদি ডেল সির নিচে নামিয়ে দিই, তাহলে ডেল সি বাই ডেল ওয়াই পড়ে থাকছে হচ্ছে শুধু বি, তার ডেল সি বাই ডেল ওয়াই ইজ ইকুয়াল টু বি। যেখানে এই ডেল সি বাই ডেল ওয়াই কে আমরা শুরুই করেছিলাম, এটাকে আমরা প্রান্তিক ভোগ প্রবণতা বলেছিলাম, এটাকে আমরা প্রান্তিক ভোগ প্রবণতা বলেছিলাম। তার মানে ডেল সি বাই ডেল ওয়াই মানে হচ্ছে প্রান্তিক ভোগ প্রবণতা, তার মানে প্রান্তিক ভোগ প্রবণতা হচ্ছে ডেল সি বাই ডেল ওয়াই, তার মান এইমাত্র বার করেছি বি, এবং বলেছি যে হারে আয় বাড়ে ভোগ ব্যয় সেই হারে বৃদ্ধি পায় না, তাই এর মান 1 এবং 0 এর মধ্যে থাকে। ও তার মানে প্রান্তিক ভোগ প্রবণতাই হচ্ছে অ্যাকচুয়ালি বি, বা এমপিসি মানেই হচ্ছে বি, এবং এই এমপিসি এর মান, প্রান্তিক ভোগ প্রবণতার মান 1 এবং 0 এর মধ্যে থাকে। এরপর আমরা দেখব যে প্রান্তিক ভোগ প্রবণতা রেখা কাকে বলে দেখেছি, টেবিল ফরম্যাটে বুঝিয়েছি। এবার দেখব এর আকৃতি কেমন। আমার এই এক্সাম্পল অনুযায়ী আমরা দেখেছিলাম যে প্রান্তিক ভোগ প্রবণতা, যে টেবিলটা দেখেছিলাম 0 থেকে 1, 1 থেকে 2, 2 থেকে 3 আয় স্তর বেড়েছিল। আমি দেখেছিলাম এর আগেরটা, এই আগের এক্সাম্পলটায় আমরা দেখেছিলাম যে আমরা যেটা টেবিলটা রেখেছিলাম, এই টেবিলটা দেখেছিলাম আয় স্তর বৃদ্ধি পেয়েছে, কিন্তু প্রান্তিক ভোগ প্রবণতা তার কোনো পরিবর্তন ঘটেনি। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে প্রান্তিক ভোগ প্রবণতা আয় স্তর বেড়েছে, প্রান্তিক ভোগ প্রবণতার কোনো পরিবর্তন ঘটেনি, তার মানে আয় স্তর বেড়েছে 0 থেকে 1, 1 থেকে 2, 2 থেকে 3 বেড়েছে, কিন্তু প্রান্তিক ভোগ প্রবণতা মানে ডেল সি বাই ডেল ওয়াই, আয় স্তর যখন 0 ছিল স্থির ভোগ ছিল হচ্ছে 0.50, আয় স্তর যখন 1 ছিল, আমার টেবিল অনুযায়ী আয় স্তর যখন 1 ছিল, আয় স্তর যখন 1 ছিল তখন মোট ভোগ ছিল হচ্ছে 0.70, তার মানে আয়ের ভোগের পরিবর্তন ঘটেছে 0.50, অর্থাৎ 0-তে ছিল 0.50, 1-এ হয়েছে 70, তার মানে ভোগের পরিবর্তন 0 থেকে আয় স্তর যখন 1-এ এসছে তখন ভোগের পরিবর্তন ঘটেছে 0.20, 0.70 মাইনাস 0.50, 70 থেকে 50, 70 পয়সা থেকে 50 পয়সা বাদ দিয়েছিলাম, মানে 20 পয়সা। আর আয়ের পরিবর্তন সেটা এখানেও যা এখানেও তাই, তাই আয়ের পরিবর্তন 1। তাহলে এটা যদি ডেল সি হয় আয়ের পরিবর্তন, এই সরি ভোগের পরিবর্তন, আর আয়ের পরিবর্তন যদি ডেল ওয়াই হয়, সেটা যদি 1 হয়, তাহলে ডেল সি বাই ডেল ওয়াই মানে হচ্ছে এমপিসি, তার মানে এমপিসি হচ্ছে 0.20/1। ঠিক একইভাবে যখন আয় স্তর 1 টাকা থেকে 2 টাকা, আমাদের টেবিলটা আগের টেবিলটা যদি ফলো করিস, সেই টেবিল অনুযায়ী দেখতে পাচ্ছি 1 টাকা যখন আয় স্তর, তখন ভোগ ছিল হচ্ছে 0.70, 70 পয়সা ভোগ করেছিলাম। যখন আয় স্তর আমার 2 টাকা, তখন আমি ভোগ করছি 90 পয়সা, তার মানে ভোগের পরিবর্তন ঘটছে 20 পয়সা, আয়ের পরিবর্তন ঘটছে 1 টাকা। যখন আয় স্তর 2 টাকা থেকে 3 টাকা হয়েছে, 2 টাকায় ভোগ ছিল হচ্ছে 2 টাকায় ভোগ ছিল হচ্ছে এতটুকু, মানে 2 টাকায় ভোগ ছিল হচ্ছে 90 পয়সা, 3 টাকায় ভোগ গিয়ে দাঁড়িয়েছে টেবিল অনুযায়ী 1 টাকা 10 পয়সা, তবে ভোগের পরিবর্তন ঘটেছে 20 পয়সা, আয়ের পরিবর্তন ঘটেছে 1 টাকা। তো তার মানে দেখতে পাচ্ছি ডেল সি বাই ডেল ওয়াই, এমপিসি মানে ডেল সি বাই ডেল ওয়াই, এবং সেই ডেল সি বাই ডেল ওয়াই প্রত্যেকটা ক্ষেত্রেই দেখছি ডেল সি এতটুকু, ডেল ওয়াই এতটুকু, ডেল সি এতটুকু, ডেল ওয়াই এতটুকু, ডেল সি এতটুকু, ডেল ওয়াই এতটুকু, এক একক করে আয় স্তরের পরিবর্তন ঘটছে। ডেল সি বাই ডেল ওয়াই প্রত্যেকটা ক্ষেত্রেই স্থির 0.20/1, 0.20/1।
তাই তাই 0.20/1 মানে 0.20, তার মানে এমপিসি 0.20। তাহলে আয় স্তর যখন 1 তখন এমপিসি 0.20, আয় স্তর যখন 2 তখন এমপিসি 0.20, আয় স্তর যদি 3 হয় তখন এমপিসি 0.20। তাই এমপিসি রেখাটা এক্ষেত্রে সরল রৈখিক ভোগ অপেক্ষকের ক্ষেত্রে এমপিসি রেখাটা অনুভূমিক। নেক্সট এমপিসি গেল। এরপর দেখব আমরা তাহলে ভোগ গেছে, ভোগ দেখেছি, ভোগের সঙ্গে সঙ্গে পাশাপাশি এই যে বলেছিলাম 10 টাকা যদি বাবা দেয়, 6 টাকার ফুচকা খাস আর 4 টাকা পকেটে জমিয়ে রাখিস, তার মানে সেটা হচ্ছে সঞ্চয়। তাহলে সঞ্চয় অপেক্ষক, তার মানে সঞ্চয়কে দেখব, সেই সঞ্চয়কে দেখতে গিয়ে প্রথম দেখছি হচ্ছে যেমন ভোগ অপেক্ষক দেখেছিলাম, প্রথম শুরু করেছিলাম ভোগের ক্ষেত্রে, তেমনি এক্ষেত্রে দেখব সঞ্চয় অপেক্ষক কি। সঞ্চয় অপেক্ষক কাকে বলে? সঞ্চয়, প্রথমে বলি সঞ্চয় কাকে বলে। সঞ্চয় হচ্ছে মোটায় 10 টাকা, তার থেকে 6 টাকার ফুচকা খেয়েছি, ভোগ বাদ দিয়েছি, তার মানে 4 টাকা আমার আয়, 4 টাকা আমার সঞ্চয়। তার মানে আয় থেকে ভোগ বাদ দিলে যেটা পড়ে থাকে সেটাকে আমরা বলছি হচ্ছে সঞ্চয়। যদি তাই হয় তাহলে সঞ্চয় নির্ভর করে কার কার? আমার সঞ্চয় সেটা নির্ভর করে হচ্ছে ব্যয়যোগ্য আয়ের, নির্ভর করবে সুদের হারের উপর। কেননা ব্যয়যোগ্য আয় কাকে বলছি? আমরা যারা চাকরি করি তাদের সরকারকে কর দিতে হয়। এখন কর সরকারকে দেওয়ার পর আমি যে আয়টা পেলাম সেই আয় থেকে করটা সরকারকে দেওয়ার পর যেটা পড়ে থাকে সেটা হচ্ছে ব্যয়যোগ্য আয়। এখন ব্যয়যোগ্য আয় মানে আমার কাছে সরকারকে দেওয়ার পর আর কাউকে দেওয়ার নেই, আমার কাছে অর্থটা রয়েছে, টাকাটা রয়েছে, আমার আয়টা রয়েছে, এইবার আমি খরচা করতে পারি। এখন যত আয় বাড়বে সঞ্চয় তত বৃদ্ধি পাবে। তার মানে আয়ের সঙ্গে, ব্যয়যোগ্য আয়ের সঙ্গে সঞ্চয়ের একটা ধনাত্মক সম্পর্ক রয়েছে। আয় স্তর যত বাড়বে বা ব্যয়যোগ্য আয় স্তর যত বাড়বে সঞ্চয় তত বৃদ্ধি পাবে। তার মানে ব্যয়যোগ্য আয় এবং সঞ্চয়ের মধ্যে সম্পর্ক রয়েছে। নির্ভর করে সুদের হারের উপর। ব্যাংকে যে সুদটা পাই, ব্যাংকে যে টাকাটা রেখেছি সেই টাকাটা থেকে যে সুদটা পাচ্ছি, এই সুদটা যত বাড়বে, ভোগ তো করছি, ভোগও যেমন বৃদ্ধি পাবে সঞ্চয়টাও তেমন বাড়বে। তাই সুদের হার এবং সঞ্চয়ের মধ্যে কিন্তু একটা সম্পর্ক রয়েছে। নেক্সট, তার মানে সঞ্চয় অপেক্ষক কাকে বলে? সঞ্চয় অপেক্ষক হচ্ছে ব্যয়যোগ্য আয়, সুদের হার ইত্যাদির সঙ্গে সামগ্রিকভাবে সঞ্চয়ের যে সম্পর্ক, প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে, তার মানে সঞ্চয় নির্ধারণকারী বিষয়সমূহ এবং সঞ্চয়ের মধ্যেকার যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্ককে যে অপেক্ষক দিয়ে আমরা নির্দেশ করি তাকে আমরা বলি হচ্ছে সঞ্চয় অপেক্ষক। এখন যদি ধরেন যে করের পরিমাণ শূন্য, আমাকে কোনো কর দিতে হচ্ছে না, যে টাকাটা আয় হিসেবে পাচ্ছি সেই টাকাটাই হচ্ছে আমার ব্যয়যোগ্য আয়, এবং সেক্ষেত্রে ব্যয়যোগ্য আয় আর আয় স্তর সমান। এরপর এই জায়গা থেকে দেখি তার মানে সঞ্চয় নির্ভর করছে আমার কতখানি আয় তার উপর। তার মানে সঞ্চয়কে যদি এস দিয়ে ডিনোট করি, আয় স্তরকে বলেছি ওয়াই দিয়ে ডিনোট করেছি, তার মানে সঞ্চয়ের পরিমাণ নির্ভর করছে আয় স্তরের উপর। দুটোই চলরাশি, সঞ্চয় এবং আয় স্তর দুটোই চলরাশি। আয়ের যত পরিবর্তন ঘটবে সঞ্চয়েরও তত পরিবর্তন ঘটবে। এখন এই জায়গায় দাঁড়িয়ে আমরা সঞ্চয় অপেক্ষককে দেখেছি। এবার দেখবো সঞ্চয় রেখা কি করে আমরা আঁকতে পারি। সঞ্চয় রেখা আঁকতে গিয়ে আমরা এইভাবে বলি যে আমরা প্রত্যেকটা মানুষ বা পরিবার, সেই মানুষ বা পরিবার তারা তাদের আয়ের একটা অংশ তারা ঠিক করে। আমি যেমন ভাবি যে আমি কত টাকা আয় করব, তার মানে পরিকল্পিত আয়, কত টাকা আয় করব তার মানে পরিকল্পিত আয়, সেই আয়ের কত টাকা আমি কিসে খরচা করব তার মানে পরিকল্পিত ভোগ ব্যয়, এবং আরেকটা অংশ সেটা হচ্ছে সঞ্চয়। এখন
ভোগ যদি বাড়ে, মানে তুই যদি 10 টাকা তোর আয়, তুই যদি 6 টাকা ফুচকা খাস, তাহলে তো তোর 4 টাকা সঞ্চয়। যদি তুই 7 টাকা বা 8 টাকার ফুচকা খাস, তাহলে তো 2 টাকা সঞ্চয়। তার মানে হয় ভোগ বাড়বে, সঞ্চয় কমবে, নয় সঞ্চয় বাড়বে, ভোগ কমবে। তার মানে একটা আরেকটার পরিপূরক, পরস্পরের পরিপূরক। এবং সেক্ষেত্রে আমরা বলতে পারি তার মানে 10 টাকা আয়, পরিকল্পিত মোট আয় যদি ওয়াই, আয় স্তর যদি ওয়াই মানে 10 টাকা হয়, তার মানে 10 টাকার একটা অংশ হচ্ছে ভোগ ব্যয়, মানে 6 টাকা হচ্ছে ফুচকা খেয়েছি, ভোগ ব্যয়। আর একটা অংশ হচ্ছে সঞ্চয়, পরিকল্পিত সঞ্চয়, মানে 4 টাকা আমার পকেটে আমি রেখে দিয়েছি। তার মানে আয়কে দুটো ভাগে ভাগ করলাম, আয় স্তরকে। একটা হচ্ছে ভোগ ব্যয়, আর একটা হচ্ছে সঞ্চয়। এই অবস্থায় দাঁড়িয়ে আমরা বলি যে কেইন্স, যে ইকোনমিক্স অর্থনীতিবিদ ছিলেন, কেইন্সের মতে ভোগ ব্যয় যেমন আয় স্তরের উপর নির্ভর করে, তেমনি সঞ্চয়ও আয় স্তরের উপর নির্ভর করছে। এখন সঞ্চয় অপেক্ষক হিসেবে বলেছি যে সঞ্চয়, কেইন্সের মতে সঞ্চয়টা আয় স্তরের উপর নির্ভর করে। যদি সঞ্চয় অপেক্ষকটাকে আমরা সরল রৈখিক নিই, অর্থাৎ সরল রৈখিক মানে সঞ্চয় ইজ ইকুয়াল টু এস ড্যাশড প্লাস কে ওয়াই, মানে সঞ্চয়ের মান নির্ভর করে আয় স্তরের উপর। এইরকম সমীকরণটাকে আমরা বলি সরল রৈখিক সমীকরণ, যেখানে এস ড্যাশটাকে আমরা বলছি হচ্ছে স্থির সঞ্চয়, স্থির সঞ্চয়, আর কে ওয়াইটাকে আমরা বলছি হচ্ছে পরিবর্তনশীল সঞ্চয়। তবে সঞ্চয়ের দুটো অংশ, একটা হচ্ছে স্থির সঞ্চয়, ঠিক যেমন ভোগ ব্যয় করেছিলাম, ভোগ ব্যয় একটা ছিল স্থির ভোগ ব্যয়, আর একটা ছিল পরিবর্তনশীল ভোগ ব্যয়। এক্ষেত্রেও আমরা সঞ্চয়কে দুটো ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে স্থির সঞ্চয়, আর একটা হচ্ছে পরিবর্তনশীল সঞ্চয়। স্থির সঞ্চয়কে এস ড্যাশ দিয়ে ডিনোট করছি, আর পরিবর্তনশীল সঞ্চয়কে কে ওয়াই দিয়ে ডিনোট করছি। এখন এই অবস্থায় দাঁড়িয়ে আমরা একটা টেবিল ফরম্যাট করেছি। সেই টেবিলে আমরা দেখেছি আয় স্তর যখন 0, 50 পয়সার ভাত খেয়েছি, সেই 50 পয়সা কারোর কাছ থেকে ধার করতে পারি, তার যদি ধার করি আমাকে ফেরত দিতে হবে। তাই সঞ্চয় হচ্ছে আয় থেকে ভোগ বাদ দিলে যেটা পাই সেটা হচ্ছে সঞ্চয়। তার মানে সঞ্চয় হচ্ছে আমার -0.50, মানে -0.50 পয়সা। যখন আয় স্তর 1 টাকা, তখন ভোগ হচ্ছে 0.70 ছিল, অর্থাৎ স্থির ভোগের সঙ্গে পরিবর্তনশীল ভোগ যোগ হয়েছিল 0.70 পয়সা, মানে 70 পয়সা। আয় স্তর 1 টাকা, তাহলে সঞ্চয় হচ্ছে 1 টাকা থেকে 70 পয়সা বাদ দিলে 30 পয়সা। যখন 2 টাকা, তখন ভোগ ছিল হচ্ছে 90 পয়সা, তখন সঞ্চয় ছিল হচ্ছে 1 টাকা 10 পয়সা। যখন আয় স্তর 3 টাকা, তখন ভোগ ব্যয় ছিল হচ্ছে 1 টাকা 10 পয়সা, তার মানে সঞ্চয় হচ্ছে 1 টাকা 90 পয়সা। এই অবস্থায় দাঁড়িয়ে আমরা করি কি, আমরা সঞ্চয় রেখা আঁকবো। সঞ্চয় রেখা আঁকতে গিয়ে দেখতে পাচ্ছি যে আচ্ছা, তার মানে আয় স্তর যত বাড়ছে সঞ্চয় বৃদ্ধি পাচ্ছে। প্রথমে আয় স্তর 0 থেকে 1, 1 থেকে 2, 2 থেকে 3, আয় স্তর বেড়েছে। সঞ্চয় প্রথমে ছিল -50 পয়সা, তারপর হলো 30 পয়সা, তারপর হলো 1 টাকা 10 পয়সা, তারপর হলো 1 টাকা 90 পয়সা। তবে নিশ্চয়ই আয় স্তর বৃদ্ধি পাচ্ছে বলে সঞ্চয়ও বৃদ্ধি পাচ্ছে। মজাটা হচ্ছে যে এই অবস্থায় দাঁড়িয়ে তার মানে আমি এদিকে এই ছবিতে আয় স্তর মেপেছি, এইদিকে মেপেছি সঞ্চয়। যখন আয় 0, তখন আমার সঞ্চয় হচ্ছে -50 পয়সা। তাই আয় যখন 0, তখন আমার সঞ্চয় হচ্ছে -50 পয়সা, তার মাইনাসটা নিচের দিকে আসবে। তার মানে এখান থেকে শুরু হচ্ছে সঞ্চয় রেখা। তার মানে সঞ্চয় রেখা ঋণাত্মক ছেদিতাংশ, সঞ্চয় রেখার ঋণাত্মক ছেদিতাংশ -0.50 থেকে শুরু হচ্ছে, -0.50 থেকে শুরু হচ্ছে। এরপর যত আয় স্তর বাড়ছে
দেখতে পাচ্ছি সঞ্চয় তত বৃদ্ধি পেয়েছে, তাই আয় স্তর যত বৃদ্ধি পেয়েছে সঞ্চয় তত বৃদ্ধি পেয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে আমরা দেখব হচ্ছে যে কি কি পেলাম। দেখতে পাচ্ছি, সঙ্গে আরেকটা জিনিস বলি, আরেকটু বললে ভালো লাগবে। সেটা হচ্ছে এই যে আমরা সঞ্চয় রেখাটাকে পেয়েছিলাম, সঞ্চয় রেখা মাপতে কি বা বলতে কি আমরা বলেছিলাম যে আয় স্তর বৃদ্ধি পেয়েছে, সঞ্চয়ও বৃদ্ধি পেয়েছে। তাহলে এক একক করে আয় স্তর বাড়ছে, 0 থেকে 1, 1 থেকে 2, 2 থেকে 3 আয় স্তর বেড়েছে। সঞ্চয় বেড়েছে -50 পয়সা থেকে 30 পয়সা, 30 পয়সা থেকে 1 টাকা 10 পয়সা, 1 টাকা 10 পয়সা থেকে 1 টাকা 90 পয়সা। আয় স্তর 1 1 1 টাকা করে বেড়েছে। সঞ্চয় বেড়েছে -50 থেকে 30 পয়সা। তাহলে 30 পয়সা থেকে -50 পয়সা বাদ দিলে 80 পয়সা পাই। আয় স্তর 1 বেড়েছে, 1 টাকা থেকে 2 টাকা হয়েছে। সঞ্চয় 30 পয়সা থেকে 1 টাকা 10 পয়সা হয়েছে। সঞ্চয়ের পরিবর্তন ঘটেছে, 1 টাকা 10 থেকে 30 পয়সা বাদ দিলে 80 পয়সা। আয় স্তর 2 টাকা থেকে 3 টাকা হয়েছে। সঞ্চয় 1 টাকা 10 পয়সা থেকে 1 টাকা 90 পয়সা হয়েছে। তার মানে সঞ্চয়ের পরিবর্তন ঘটেছে 80 পয়সা। তাহলে 1 একক করে আয় স্তর বেড়েছে, সঞ্চয় বৃদ্ধি পাচ্ছে, কিন্তু সঞ্চয় বৃদ্ধি পাচ্ছে হচ্ছে 80 পয়সা 80 পয়সা 80 পয়সা করে। একে আমরা বলি প্রান্তিক সঞ্চয় প্রবণতা। ঠিক যেমন প্রান্তিক ভোগ প্রবণতা বলেছিলাম, প্রান্তিক ভোগ প্রবণতার ক্ষেত্রে গিয়ে বলেছিলাম 1 একক করে আয় স্তর বৃদ্ধির ফলে মোট ভোগের যে পরিবর্তন ঘটে তাকে বলেছিলাম প্রান্তিক ভোগ প্রবণতা। ঠিক প্রান্তিক সঞ্চয় প্রবণতা, এমপিএস মানে হচ্ছে প্রান্তিক সঞ্চয় প্রবণতা। প্রান্তিক সঞ্চয় প্রবণতা হচ্ছে 1 একক অতিরিক্ত অর্থ বৃদ্ধির ফলে, আয় স্তর বৃদ্ধির ফলে, 1 একক আয় স্তর বৃদ্ধির ফলে মোট সঞ্চয়ের যে পরিবর্তন ঘটছে, সেই মোট সঞ্চয়ের পরিবর্তনকে আমরা বলছি প্রান্তিক সঞ্চয় প্রবণতা। তাহলে সঞ্চয় প্রবণতায় আমরা দেখেছিলাম যে এই জায়গায় কি কি দেখতে পেলাম সেটা একটু দেখি। যে আয় স্তর যখন 0 তখন মোট সঞ্চয়কে আমরা ভেঙেছিলাম হচ্ছে স্থির সঞ্চয়। যখন আয় স্তর 0 তখন মোট সঞ্চয় ছিল স্থির সঞ্চয়। আর এর সঙ্গে দেখেছিলাম যে আমরা ভেঙেছিলাম যে আমার মোট 10 টাকা আয়, সেই আয়ের মধ্যে 6 টাকা হচ্ছে আমি ফুচকা খেয়েছি ভোগ, আর 4 টাকা ছিল আমার সঞ্চয়। তাহলে মোট আয় 10 টাকাকে দুটো ভাগে ছিল, একটা হচ্ছে ভোগ আর একটা হচ্ছে সঞ্চয়। তবে 10 টাকা 6 টাকা প্লাস 4 টাকা, এই 10 টাকা এই 6 টাকার মধ্যে একটা ছিল হচ্ছে, তার মানে এটা ছিল মোট ভোগ, এটা ছিল মোট সঞ্চয়। মোট ভোগকে ভাঙতে শিখেছি, একটা হচ্ছে স্থির ভোগ আর একটা হচ্ছে পরিবর্তনশীল ভোগ ব্যয়। সঞ্চয়কে ভাঙতে শিখেছি, একটা হচ্ছে স্থির সঞ্চয় আর একটা হচ্ছে পরিবর্তনশীল সঞ্চয়। এখন যদি আয় স্তর 0 হয়, ওয়াই যদি 0 হয়, তার মানে আয় স্তর 0, ওয়াই এর জায়গায় যদি 0 বসায়, তাহলে ওয়াই এর জায়গায় 0 বসালে আমরা পাচ্ছি হচ্ছে y is equal to 0, আর এই y এর জায়গায় 0 বসালে পাচ্ছি c dashed প্লাস s dashed, মানে হচ্ছে স্থির সঞ্চয় প্লাস স্থির ভোগ ব্যয় প্লাস স্থির সঞ্চয়। তার মানে সেখান থেকে এই সমীকরণ থেকে পাচ্ছি স্থির সঞ্চয় মানে হচ্ছে মাইনাস স্থির ভোগ ব্যয়। তাই সঞ্চয় রেখা শুরু হয়েছিল কিন্তু -0.50, মানে -50 পয়সা থেকে। তাই স্থির সঞ্চয় ইজ ইকুয়াল টু মাইনাস স্থির ভোগ ব্যয়। এখন তার মানে সঞ্চয় রেখা যেটা আমরা আগের ছবিতে দেখেছিলাম, যে সঞ্চয় রেখা সেটা -0.50 থেকে শুরু হয়েছিল, মানে -c ড্যাশ থেকে শুরু হয়েছিল। এবং আমরা দেখলাম যে আয় স্তর যত বৃদ্ধি পেয়েছে, টেবিল অনুযায়ী আয় স্তর যত বৃদ্ধি পেয়েছে,
সঞ্চয় তত বেড়েছে। এবং আরো একটা জিনিস দেখেছি, আয় এক একক 1 টাকা করে বেড়েছে, কিন্তু সঞ্চয় বাড়ছে 0.80, মানে 80 পয়সা করে। যে হারে সঞ্চয় বাড়ছে, আয় কিন্তু সেই হারে বৃদ্ধি পাচ্ছে না। যে হারে সঞ্চয় বাড়ছে, সেই হারে আয় বৃদ্ধি পাচ্ছে না। তাই সঞ্চয় রেখাও 45 ডিগ্রি কোণের তুলনায় কম কোণে আনত। তাই সঞ্চয় রেখাও যেটা আমরা পেলাম, যেটা আমরা আগেরটায় দেখেছি, এই যে সঞ্চয় রেখা, সেই সঞ্চয় রেখাটাও কিন্তু শুরু হচ্ছে স্থির ভোগ ব্যয় থেকে, মাইনাস স্থির ভোগ ব্যয় থেকে, কিন্তু এটা 45 ডিগ্রি কোণের তুলনায় কম কোণে আনত। এখন তার মানে ভোগ ব্যয় ছিল কিন্তু 45 ডিগ্রি কোণের তুলনায় কম কোণে আনত, কিন্তু সেটা শুরু হয়েছিল, মোট ভোগ ব্যয় রেখা শুরু হয়েছিল স্থির ভোগ ব্যয় রেখা। সঞ্চয় রেখা শুরু হচ্ছে মাইনাস স্থির ভোগ ব্যয় থেকে, কিন্তু সেটাও 45 ডিগ্রি কোণের তুলনায় কম কোণে আনত। এই অবস্থায় দাঁড়িয়ে আমরা এর পরেরটায় যাই, পরেরটায় দেখি। পরেরটায় আমরা দেখতে পাচ্ছি, তার মানে আমরা পেয়েছি হচ্ছে y is equal to c plus s। y is equal to c plus s মানে আয় স্তর 10 টাকা, 6 টাকার ফুচকা খেয়েছি, 4 টাকা পকেটে যোগ দিচ্ছি। তার মানে দাঁড়াচ্ছে হচ্ছে del y is equal to del c plus del s। তার মানে দুদিকে del y দিয়ে ভাগ করেছি, দুদিকে del y দিয়ে ভাগ করলে পাচ্ছি হচ্ছে del c by del y plus del s by del y। দুদিকে যদি del y দিয়ে ভাগ করি, তার মানে del y by del y মানে হচ্ছে 1, del c by del y পাচ্ছি, del s by del y পাচ্ছি। তার মানে এক্ষেত্রে পাচ্ছি del c by del y, আমরা দেখে এসেছি এই del c by del y কে আমরা এমপিসি বলেছিলাম বা প্রান্তিক ভোগ প্রবণতা বলেছিলাম, যার মান 1 এবং 0 এর মধ্যে থাকে। বলেছিলাম যে হারে ভোগ ব্যয় বাড়ে সেই হারে আয় স্তর বৃদ্ধি পাচ্ছে, তার থেকে বেশি হারে আয় স্তর বাড়ছে। তাই 1 এবং 0 এর মধ্যে ছিল এমপিসি বা প্রান্তিক ভোগ প্রবণতা, এটা আগে দেখে এসেছি। আবার তার সঙ্গে দেখেছি যে হারে আয় স্তর বেড়েছে, সঞ্চয় সেই হারে বাড়েনি, আয় স্তর 1 করে বেড়েছে, 0 থেকে 1, 1 থেকে 2, 2 থেকে 3 হয়েছে, কিন্তু সঞ্চয় বেড়েছে হচ্ছে 0.80 করে। তার মানে সঞ্চয়ের পরিবর্তন ছিল 0.80, আয় স্তরের পরিবর্তন ছিল 1। তার মানে আয় স্তরের পরিবর্তন সঞ্চয়ের পরিবর্তনের থেকে বেশি, তার নিচটা বেশি ওপরটা কম, তাহলে ভগ্নাংশটা নিশ্চয়ই কি হবে, 1 থেকে ছোট, 0 থেকে বড়। ধনাত্মক, কিন্তু 1 থেকে ছোট, 0 থেকে বড়। এই অবস্থায় দাঁড়িয়ে আমরা তাহলে তাই যেহেতু প্রান্তিক এই এমপিএস বা প্রান্তিক সঞ্চয় প্রবণতা 1 থেকে ছোট, 0 থেকে বড়, তাই প্রান্তিক ভোগ প্রবণতা মানেই হচ্ছে del s by del y। এবং বলেছিলাম আয় স্তর যে হারে বাড়ছে, সঞ্চয় সেই হারে বাড়ছে না, আয় স্তর 1 করে বাড়ছে, সঞ্চয় 80 পয়সা করে বাড়ছে। 1 টাকার থেকে নিশ্চয়ই 80 পয়সা ছোট, তার মানে 80 পয়সা হচ্ছে সঞ্চয়ের পরিবর্তন আর আয় স্তরের পরিবর্তন 1। তাই 1 এবং 0 এর মধ্যে প্রান্তিক ভোগ প্রবণতাটা ছিল। তাই সঞ্চয় রেখার ঢাল 45 ডিগ্রির তুলনায় কম, 45 ডিগ্রির তুলনায় কম। এরপর 45 ডিগ্রির তুলনায় কম কোণে আনত হয়। নেক্সট চাই আমরা, নেক্সট দেখবো গড় ভোগ। এটা হবে গড় ভোগ প্রবণতা নয়, এটা সঞ্চয় প্রবণতা, গড় সঞ্চয় প্রবণতা। গড় সঞ্চয় প্রবণতা কাকে বলে? গড় সঞ্চয় প্রবণতা, এটা গড় ভোগ প্রবণতা হবে না, গড় সঞ্চয় প্রবণতা হবে। গড় সঞ্চয় প্রবণতা হচ্ছে যে সঞ্চয় ডিভাইডেড বাই এপিএস বা অ্যাভারেজ প্রপেন্সিটি টু কনজিউম কে আমরা বলছি এস বাই ওয়াই। এই ভারসাম্য অবস্থায় আমরা দেখেছি যে আয় স্তর হচ্ছে ভোগ এবং সঞ্চয়ের যোগফল। তার মানে দুদিকে ওয়াই দিয়ে যদি ভাগ করি, তাহলে ওয়াই বাই ওয়াই ইজ ইকুয়াল টু সি বাই ওয়াই প্লাস এস বাই ওয়াই, দুদিকে ওয়াই দিয়ে ভাগ করেছি। তার মানে ওয়াই বাই ওয়াই মানে হচ্ছে 1, আর সি বাই ওয়াই কে আমরা পেয়েছি এপিসি, আর এস বাই ওয়াই কে পেয়েছি এপিএস। তার মানে
এক ইজিক্যাল টু গড় ভোগ প্রবণতা প্লাস গড় সঞ্চয় প্রবণতা। তাহলে এটা গেল, তার মানে এপিসি প্লাস এপিএস পেয়েছি 1, তার মানে এপিসি যদি বাড়ে, এদিক বাঁদিকটা এক আছে, এপিসি যদি বাড়ে তাহলে এপিএস কে কমতে হবে, কেন এক হতে গেলে এটা যদি এটা যদি এটা যদি হাফ, এটা যদি হাফ হয়, হাফ আর হাফ দুটো মিলে এক, তার মানে এপিসি যদি কমে এপিএস কে বাড়তে হবে, অথবা এপিএস কে বাড়তে গেলে এপিসি কে কমতে হবে। তাই এপিসি বৃদ্ধি পেলে এপিসি হ্রাস পাবে। নেক্সট বলবো প্রান্তিক সঞ্চয় প্রবণতা। প্রান্তিক সঞ্চয় প্রবণতাটাকে কিছুটা আমরা বলেছি। প্রান্তিক সঞ্চয় প্রবণতা হচ্ছে যে আমরা যে টেবিলটা দেখেছিলাম, আয় স্তরের পরিবর্তন ঘটছিল 0 থেকে 0 থেকে 1 টাকা, 1 টাকা থেকে 2 টাকা, 2 টাকা থেকে 3 টাকা সঞ্চয়ের পরিবর্তন ঘটছিল, এবং সঞ্চয়ের পরিবর্তন দেখেছিলাম প্রত্যেকটা ক্ষেত্রে 1 একক করে আয় স্তর বৃদ্ধির সঙ্গে সঙ্গে সঞ্চয়ের পরিবর্তন ঘটছিল 80 পয়সা করে। তার মানে 1 একক আয় স্তরের পরিবর্তনের ফলে সঞ্চয়ের যে পরিবর্তন ঘটে, তাকে যে পরিমাণ পরিবর্তন ঘটছে সঞ্চয়, তাকে আমরা বলছি হচ্ছে প্রান্তিক সঞ্চয় প্রবণতা। এবং প্রান্তিক সঞ্চয় প্রবণতাকে আমরা ডিনোট করছি ডেল এস বাই ডেল ওয়াই দিয়ে। এই অবস্থায় দাঁড়িয়ে আমরা বলেছিলাম যে যেহেতু আমরা ধরে নিয়েছিলাম মোট সঞ্চয়কে দুটো ভাগে ভাগ করেছিলাম, একটা হচ্ছে স্থির সঞ্চয় আর একটা হচ্ছে পরিবর্তনশীল সঞ্চয়, তাহলে সেক্ষেত্রে সঞ্চয়ের পরিবর্তন ঘটবে, সঞ্চয়ের পরিবর্তন ঘটবে যদি স্থির সঞ্চয়ের পরিবর্তন ঘটে অথবা পরিবর্তনশীল সঞ্চয়ের পরিবর্তন ঘটে। তাই সঞ্চয়ের পরিবর্তন ঘটবে যদি স্থির সঞ্চয়ের পরিবর্তন ঘটে, যদি স্থির সঞ্চয়ের পরিবর্তন ঘটে অথবা আয় স্তরের পরিবর্তন ঘটে। আমরা দেখেছি স্থির সঞ্চয় মানে আয়ের পরিবর্তন ঘটলেও স্থির সঞ্চয়ের কোনো পরিবর্তন ঘটছে না, তাহলে স্থির সঞ্চয় যদি শূন্য হয়, পরিবর্তন স্থির সঞ্চয়ের পরিবর্তন যদি শূন্য হয়, তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে থাকছে ডেল এক্স ইজ ইকুয়াল টু কে ইন্টু ডেল ওয়াই, যেটা আমরা এখানে দেখেছি। তার মানে এই কে ওয়াইটাকে যদি ডেল এস এর নিচে নামাই, তাহলে ডেল এস বাই ডেল ওয়াই ইজ ইকুয়াল টু কে, এই ডেল এস বাই ডেল ওয়াই ইজ ইকুয়াল টু কে, যেটাকে আমরা বলছি প্রান্তিক ভোগ প্রবণতা, প্রান্তিক সঞ্চয় প্রবণতা। এই প্রান্তিক সঞ্চয় প্রবণতাকে আমরা বলছি এমপিএস দিয়ে ডিনোট করেছি, এবং এই এমপিএস এর মান 1 এবং 0 এর মধ্যে থাকছে, তাই সঞ্চয় রেখা 45 ডিগ্রি কোণের তুলনায় কম কোণে আনত হচ্ছে। নেক্সট, ভারসাম্য অবস্থায় যখন ভারসাম্য রয়েছে, অর্থাৎ সেই 10 টাকা 6 টাকার ফুচকা খেয়েছি, 4 টাকা সঞ্চয় করেছি, তার মানে আয় ইজ ইকুয়াল টু ভোগ ব্যয় প্লাস সঞ্চয়। আয়ের পরিবর্তন ঘটবে যদি ভোগ ব্যয়ের পরিবর্তন ঘটে, সঞ্চয়ের পরিবর্তন ঘটে। তার মানে আয়ের পরিবর্তন ঘটেছে, তার ফলে ভোগ ব্যয়ের পরিবর্তন ঘটেছে, সঞ্চয়ের পরিবর্তন ঘটেছে। কারণ আমরা বলেছি যে ভোগ ব্যয় এবং সঞ্চয় দুটোই আয় স্তরের উপর নির্ভরশীল। যদি আয় স্তরের পরিবর্তন ঘটে তাহলে ভোগ ব্যয়েরও পরিবর্তন ঘটবে, সঞ্চয়েরও পরিবর্তন ঘটবে। তাই আয় স্তরের পরিবর্তন যদি ঘটে, ভোগ ব্যয়েরও পরিবর্তন ঘটেছে, সঞ্চয়েরও পরিবর্তন ঘটেছে। যদি এই দুটো দিককেই আমরা ডেল ওয়াই দিয়ে ভাগ করি, তার মানে এটাকেও আমরা ডেল ওয়াই দিয়ে ভাগ করেছি, এটাকেও আমরা ডেল ওয়াই দিয়ে ভাগ করেছি, যেটা আমরা এখানে দেখিয়েছি, তাহলে পাচ্ছি ডেল ওয়াই বাই ডেল ওয়াই ইজ ইকুয়াল টু ডেল সি বাই ডেল ওয়াই। একে ভাগ করছি ডেল ওয়াই দিয়ে, ডেল এস বাই ডেল ওয়াই, তার মানে ডেল ওয়াই বাই ডেল ওয়াই হচ্ছে 1 ইজ ইকুয়াল টু ডেল সি বাই ডেল ওয়াই কে আমরা লিখতে শিখে গেছি এমপিসি বা প্রান্তিক ভোগ প্রবণতা, আর ডেল এস বাই ডেল ওয়াই কে লিখতে শিখে গেছি প্রান্তিক সঞ্চয় প্রবণতা। তার মানে প্রান্তিক ভোগ প্রবণতা এবং প্রান্তিক সঞ্চয় প্রবণতার যোগফল হচ্ছে 1 সঙ্গে সমান। এটা যদি কমে, প্রান্তিক ভোগ প্রবণতা যদি কমে, তাহলে এটা বাঁদিকটাকে 1 রাখতে গেলে প্রান্তিক সঞ্চয় প্রবণতাকে বাড়তে হবে। তার মানে একটা কমলে আর একটা বাড়বে। নেক্সট বলি যে যেহেতু আমরা এইমাত্র দেখলাম যে এমপিএস প্লাস এমপিসি ইজ ইকুয়াল টু 1, তার মানে এমপিসি 1 এবং 0 এর মধ্যে থাকে, তাই তো
এমপিসি মানে হচ্ছে ডেল সি বাই ডেল ওয়াই, দেখে এসছি। ডেল সি বাই ডেল ওয়াই মানে বি, 1 এবং 0-এর মধ্যে থাকে, তাই দেখেছিলাম ভোগ ব্যয় রেখা 45 ডিগ্রি কোণের তুলনায় কম কোণে আনত। এমপিসি 1 এবং 0-এর মধ্যে থাকে, কথাটার মানে হচ্ছে ডেল সি বাই ডেল ওয়াই 1 এবং 0-এর মধ্যে থাকে। যে হারে ওয়াই বাড়ছে, ভোগ ব্যয় সেই হারে বাড়ছে না, তাই এমপিসি 1 এবং 0-এর মধ্যে থাকে। আবার এই মাত্র দেখলাম এমপিএস ও 1 এবং 0-এর মধ্যে থাকছে। ফলে সঞ্চয় রেখার ঢাল, যেহেতু এমপিএস 1 এবং 0-এর মধ্যে থাকে, তাই সঞ্চয় রেখার ঢাল হচ্ছে 45 ডিগ্রি কোণের তুলনায় কম কোণে আনত। এই অবস্থায় দাঁড়িয়ে যে এমপিএস, যেহেতু এমপিসি প্লাস এমপিএস ইজ ইকুয়াল টু 1, তাই এমপিএস কখনো ঋণাত্মক হতে পারে না। কিন্তু এপিএস, এপিএস মানে হচ্ছে এস বাই ওয়াই, এটা কিন্তু ঋণাত্মক হতে পারে। নেক্সট যাই। নেক্সট আমরা দেখব যে সমাবস্থার বিন্দু কাকে বলে। কোনটা কি সমাবস্থা? সম অবস্থা। সমাবস্থার বিন্দু, সেটাকে বলতে গিয়ে আমরা এইভাবে বলছি যে আমরা এটা ছিল হচ্ছে আমার মোট ভোগ ব্যয় রেখা, যেটা 45 ডিগ্রি কোণের তুলনায় কম কোণে আনত। এটা ছিল আমার সামগ্রিক যোগান রেখা, যেটা আমি প্রথম দেখেছিলাম, সামগ্রিক যোগান রেখা 45 ডিগ্রি কোণে আনত, একেবারে শুরুতে যেটা দেখেছি, যে ক্ষেত্রে সঞ্চয় এবং এইটা ছিল হচ্ছে আমার সঞ্চয় রেখা। এই সঞ্চয় রেখা শুরু হয়েছিল মাইনাস স্থির ভোগ ব্যয় রেখা ভোগ থেকে, এবং এই সঞ্চয় রেখাও ছিল 45 ডিগ্রি কোণে আনত। আমি এই অবস্থায় দাঁড়িয়ে দেখতে পাচ্ছি যে যখন আয়স্তর y1, সেই আয়স্তর y1 এ আমি দেখতে পাচ্ছি যে আমার ভোগ হচ্ছে এতটুকু, ভোগ ব্যয় রেখা বলছে ভোগ হচ্ছে আমার এতটুকু, এবং এই ভোগ ব্যয় আমার সঞ্চয় রেখা বলছে সঞ্চয় হচ্ছে 0। ভারসাম্য আসছে কোথায়? যেখানে আয়, তার মানে এই y1 আয় স্তরে যোগান রেখা বলছে মোট যোগান এতটুকু, এই y1 আয় স্তরে ভোগ ব্যয় রেখা বলছে ভোগ হচ্ছে এতটুকু, তার মানে যতটুকু আমার যোগান ততটুকু আমার ভোগ। এই রকম অবস্থাকে আমি বলছি হচ্ছে সাম্যাবস্থার বিন্দু। তাহলে সাম্যাবস্থার বিন্দুতে আমরা কি কি দেখতে পাচ্ছি? না, প্রথম দেখতে পাচ্ছি এ বিন্দুতে আমার সমাবস্থার বিন্দু সৃষ্টি হয়েছে, যেখানে ওয়াই এবং সি মানে যোগান, সামগ্রিক যোগান এবং সামগ্রিক ভোগ, মোট ভোগ সমান হয়েছে। দ্বিতীয় দেখতে পাচ্ছি যে y1 আয় স্তরে, y1 আয় স্তরে দেখতে পাচ্ছি সঞ্চয় রেখা বলছে সঞ্চয় হচ্ছে 0, মানে সমাবস্থার বিন্দুতে সঞ্চয় 0 হয়। এবং দুটো ক্ষেত্রেই দেখতে পাচ্ছি ভোগ ব্যয় রেখা এবং সঞ্চয় রেখা দুটোই 45 ডিগ্রি কোণের তুলনায় কম কোণে আনত। তাহলে সমাবস্থার বিন্দু আমরা দেখলাম। তাহলে নেক্সট আমরা কেনশিয়ান ক্লোজড ইকোনমি মডেল পড়ছিলাম। সেখানে পড়তে পড়তে আমরা দেখেছিলাম যে সমাবস্থার বিন্দু দেখে এসেছিলাম। সমাবস্থার বিন্দুতে দেখতে পেয়েছিলাম y is equal to c হয়, এবং যেখানে সমাবস্থার বিন্দু সেখানে সঞ্চয়ের 0 হয়। এরপর দেখবো হচ্ছে কেনশিয়ান ক্রস তির্যক মডেল। এই কেনশিয়ান ক্রস তির্যক মডেলে আমরা দেখেছি যে ভারসাম্য অবস্থায় কেনশিয়ান অর্থনীতিতে আমরা দেখে এসেছিলাম যে সামগ্রিক চাহিদার দিক ছিল সি মানে ভোগ ব্যয়, আই ছিল হচ্ছে বিনিয়োগ ব্যয়, জি ছিল হচ্ছে মোট সরকারি ব্যয়। এটা সামগ্রিক চাহিদার দিক ছিল বা কার্যকরী চাহিদার দিক ছিল। এই জায়গায় দাঁড়িয়ে আমরা বলেছিলাম যে যদি এরকম ধরে নেওয়া যায় যে বিনিয়োগ ব্যয়টাকে আমরা যদি স্থির করে দিই এবং
সরকারি ব্যয়টাকেও যদি স্থির করে দিই, যদি বিনিয়োগ ব্যয় স্থির করি, তার মানে আয় স্তরের পরিবর্তন ঘটছে, কিন্তু বিনিয়োগের কোনো পরিবর্তন ঘটছে না। তাই আইটাকে আমরা এখন থেকে আই ইজ ইকাল টু আই ড্যাশড বলে ডিনোট করছি, নির্দেশ করছি। এবং সেক্ষেত্রে যদি আয় স্তরের পরিবর্তন ঘটছে, বিনিয়োগের যদি কোনো পরিবর্তন না ঘটে, তাহলে বিনিয়োগ ব্যয় রেখা অনুভূমিক অক্ষের সঙ্গে, অর্থাৎ আয় স্তরের যে অক্ষ, সেই অক্ষের সঙ্গে সমান্তরাল। এবং এর সঙ্গে সঙ্গে যদি সরকারি ব্যয়, যেটা জি বলেছিলাম, সেটাকেও যদি স্থির করি, অর্থাৎ জি কেও যদি স্থির করে দিই, জি ইজ ইকাল টু জি ড্যাশ, তার মানে আয় স্তরের পরিবর্তন ঘটছে, সরকারি ব্যয়ের কোনো পরিবর্তন ঘটছে না, তাহলে সেক্ষেত্রেও সরকারি ব্যয় রেখাটাও ওই আয় স্তরের যে অক্ষ, সেই অক্ষের সঙ্গে সমান্তরাল হবে। এই অবস্থায় দাঁড়িয়ে আমরা দেখিনি তাহলে দুটো রেখা কিরকম দেখতে হচ্ছে। যে যদি দেখি আয় স্তরের পরিবর্তন ঘটছে এবং স্থির বিনিয়োগ যদি 0.20 ধরি স্থির বিনিয়োগ, তাহলে আয়ের পরিবর্তন ঘটছে কিন্তু বিনিয়োগের কোনো পরিবর্তন ঘটছে না, তাই স্থির বিনিয়োগ ব্যয় রেখা হচ্ছে অনুভূমিক, অর্থাৎ আয় স্তরের অক্ষের সঙ্গে অনুভূমিক। ঠিক একইভাবে আমরা বলেছিলাম যদি সরকারি ব্যয়কেও স্থির ধরা হয়, অর্থাৎ সরকারি ব্যয় যদি 10 পয়সা হয়, তাহলে সেক্ষেত্রেও আয় স্তরের পরিবর্তন ঘটছে কিন্তু সরকারি ব্যয়ে কোনো পরিবর্তন ঘটছে না, তাই সরকারি ব্যয় রেখাটাও হচ্ছে আয় স্তরের অক্ষের সঙ্গে সমান্তরাল। তার মানে বিনিয়োগ ব্যয় রেখাও সমান্তরাল আয় স্তরের অক্ষের সঙ্গে, এবং সরকারি ব্যয় রেখাও আয় স্তরের অক্ষের সঙ্গে সমান্তরাল। দুদিকেই উলম্ব দিকে মেপেছি, একদিকে বিনিয়োগ ব্যয় মেপেছি, স্থির বিনিয়োগ ব্যয়, আর একদিকে স্থির সরকারি ব্যয়। এই অবস্থায় দাঁড়িয়ে আমরা যদি দেখি যে তাহলে সামগ্রিক এটা হচ্ছে আয় স্তর, এটা হচ্ছে সি হচ্ছে ভোগ ব্যয়, আই হচ্ছে বিনিয়োগ, স্থির বিনিয়োগ, জি হচ্ছে স্থির সরকারি ব্যয়, আর এডি হচ্ছে সামগ্রিক চাহিদা। তার মানে আয় স্তর যখন 0, সেক্ষেত্রে মোট ভোগ হচ্ছে 50, আমরা দেখে এসেছিলাম এর আগের টেবিলে 50 পয়সা। স্থির বিনিয়োগ ধরে নিয়েছিলাম হচ্ছে 20 পয়সা, সরকারি ব্যয় ধরে নিয়েছিলাম 10 পয়সা। তার মানে সামগ্রিক চাহিদাকে ধরেছি হচ্ছে 50 পয়সা, 20 পয়সা, 10 পয়সা মিলে 80 পয়সা। আয় স্তর যখন 1 টাকা, সেক্ষেত্রে মোট ভোগ আয় বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমরা দেখে এসেছিলাম মোট ভোগ ব্যয় বৃদ্ধি পায়। কেন বৃদ্ধি পায়, কি জন্য বৃদ্ধি পায়, কিভাবে বৃদ্ধি পায়, সবটাই আমরা এর আগে দেখে এসেছি। তাহলে আয় বৃদ্ধি পেয়েছে, মোট ভোগ হয়েছে 0.70 পয়সা, বিনিয়োগ ব্যয় কিন্তু একই রয়েছে, আগে যা ছিল তাই, সরকারি ব্যয়ও একই রয়েছে, তাহলে সামগ্রিক চাহিদা হচ্ছে মোট 1 টাকা। যখন আয় স্তর 2 টাকা, ঠিক একইভাবে মোট ভোগ ব্যয়, স্থির বিনিয়োগ ব্যয়, স্থির সরকারি ব্যয় যোগ করে পেয়েছি সামগ্রিক চাহিদা 1 টাকা 20 পয়সা। 3 টাকা যখন আয় স্তর, ঠিক একইভাবে সামগ্রিক চাহিদা পেয়েছি হচ্ছে 3টাকে যোগ করে পেয়েছি 1 টাকা 40 পয়সা। তার মানে আয় স্তর যত বৃদ্ধি পাচ্ছে, সামগ্রিক চাহিদা তত বৃদ্ধি পাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, আমি এই জায়গায় দেখিয়েছিলাম যে যদি আয় স্তর y1 ধরি, ভোগ ব্যয় তো আগে দেখে এসেছি, ভোগ ব্যয় রেখা কেমন দেখতে দেখেছিলাম, যেহেতু এমপিসি ইজ ইকাল টু বি ইজ ইকাল টু ডেল সি বাই ডেল ওয়াই, এটা 1 এবং 0-এর মধ্যে থাকে, এবং ভোগ ব্যয়ের ক্ষেত্রে দেখেছিলাম আয় যে হারে বৃদ্ধি পাচ্ছে, ভোগ ব্যয় সেই হারে বাড়ছে না, তাই বলেছিলাম মোট ভোগ ব্যয় রেখাটা 45 ডিগ্রি কোণের তুলনায় কম কোণে আনতো, এবং বলেছিলাম এটা হচ্ছে আমার স্থির ভোগ ব্যয়। শুরু হয়েছিল স্থির ভোগ ব্যয় থেকে, এর আগে দেখে এসেছি। এর সঙ্গে এই y1 আয় স্তরে, তার মানে মোট ভোগ হচ্ছে dy1, এর সঙ্গে যোগ হচ্ছে এই y1 আয় স্তরে, যে কোনো আয় স্তরে আমরা দেখতে পেয়েছি বিনিয়োগ ব্যয়,
এবং সরকারি ব্যয় স্থির রয়েছে, তাহলে Y1 আয় স্তরে আমি বিনিয়োগ ব্যয় যদি 20 পয়সা ধরি, সরকারি ব্যয় যদি 10 পয়সা ধরি, তাহলে মোট সামগ্রিক চাহিদা হচ্ছে CY1। ঠিক একইভাবে আমরা তার মানে ঠিক একইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আয় স্তর যত বৃদ্ধি পাচ্ছে সামগ্রিক চাহিদা তত বৃদ্ধি পাচ্ছে, তাই সামগ্রিক চাহিদা রেখা ধনাত্মক ঢাল বিশিষ্ট এবং এর আকৃতি এবং প্রকৃতি এবং বৈশিষ্ট্য সেটা কিরকম দেখি। ঘটনা হচ্ছে যে এই Y1 আয় স্তরে সিবার তো রয়েছে, সিবার মানে স্থির ভোগ ব্যয়, এর সঙ্গে যুক্ত হয়েছে আই ড্যাশ মানে স্থির বিনিয়োগ ব্যয়, এর সঙ্গে যুক্ত হয়েছে স্থির সরকারি ব্যয়। তার মানে এইটা পাচ্ছি হচ্ছে সি ড্যাশ প্লাস আই ড্যাশ প্লাস জি ড্যাশ। এরপর আমরা সামগ্রিক চাহিদা রেখার ঢাল অর্থাৎ সামগ্রিক চাহিদা রেখা দেখতে কেমন দেখেছি এবং কেন ওরকম দেখতে সেটা বলি। সেটা হচ্ছে সামগ্রিক চাহিদা বা কার্যকরী চাহিদা যেটা, সেটাকে যদি আমি ভি দিয়ে ডিনোট করি বা নির্দেশ করি, সেক্ষেত্রে ভোগ ব্যয় সি, বিনিয়োগ ব্যয় আই, সরকারি ব্যয় জি। সি কে দুটো ভাগে ভেঙেছিলাম, একটা হচ্ছে স্থির ভোগ ব্যয় আর একটাকে বলেছিলাম পরিবর্তনশীল ভোগ ব্যয়। বিনিয়োগ ব্যয়কে স্থির রেখেছি তাই আই ড্যাশ রেখেছি, সরকারি ব্যয়কে ধরে নিয়েছিলাম স্থির রয়েছে তাই সরকারি ব্যয় জি ড্যাশ রেখেছি। এই অবস্থায় দাঁড়িয়ে তার মানে সামগ্রিক চাহিদার পরিবর্তন ঘটবে, যদি এদের পরিবর্তন ঘটে তাই সামগ্রিক চাহিদার পরিবর্তন হয়েছে, যদি স্থির ভোগ ব্যয়ের পরিবর্তন ঘটে, আয় স্তরের পরিবর্তন ঘটে, বিনিয়োগ ব্যয়ের পরিবর্তন ঘটে, সরকারি ব্যয়ের পরিবর্তন ঘটে। আমরা ধরে নিয়েছিলাম যে আমরা এর আগে দেখেছিলাম যে যেহেতু স্থির ভোগ ব্যয়, স্থির বিনিয়োগ ব্যয়, স্থির সরকারি ব্যয়, এদের কোনো পরিবর্তন ঘটে না, আয় স্তরের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এদের কোনো পরিবর্তন ঘটে না, তাই পরিবর্তন ঘটে না বলে ডেল সি ড্যাশ, ডেল আই ড্যাশ এবং ডেল জি ড্যাশ অর্থাৎ স্থির ভোগ ব্যয়ের পরিবর্তন, স্থির বিনিয়োগ ব্যয়ের পরিবর্তন, স্থির সরকারি ব্যয়ের পরিবর্তন সেটা শূন্য, পরিবর্তনগুলো শূন্য। তাহলে সেক্ষেত্রে এটা আমার শূন্য, এটা শূন্য, এটা শূন্য, পড়ে থাকছে ডেল ভি ইজ ইকুয়াল টু বি, শুধুমাত্র পড়ে থাকছে বি ইন্টু ডেল ওয়াই। এখন তার মানে এই ডেল ওয়াইটাকে যদি ডেল ভির নিচে নামাই তাহলে ডেল ভি বাই ডেল ওয়াই সেটা দেখতে পাচ্ছি বি। এই বি এর মান আমরা এর আগে দেখে এসেছিলাম, বি মানে হচ্ছে প্রান্তিক ভোগ প্রবণতা। এই প্রান্তিক ভোগ প্রবণতা দেখেছিলাম এর আগে একের থেকে ছোট, শূন্যর থেকে বড়, তাই ডেল ভি বাই ডেল ওয়াই এটা হচ্ছে এমপিসি বা প্রান্তিক ভোগ প্রবণতা, এটা 1 এবং 0-এর মধ্যে থাকে। এই কথাটার মানে হচ্ছে যে যে হারে আয় স্তর বাড়ছে সামগ্রিক চাহিদা সেই হারে বাড়ছে না, তাই সামগ্রিক চাহিদা বা কার্যকরী চাহিদা 45 ডিগ্রি কোণের তুলনায় কম কোণে আনত। তাই আমরা আগের যে রেখাটা পেয়েছিলাম সামগ্রিক চাহিদা, সেই সামগ্রিক চাহিদার যে রেখাটা আমরা পেয়েছিলাম সেই রেখাটা ছিল 45 ডিগ্রি কোণের তুলনায় কম কোণে আনত। তার মানে মোট ভোগ ব্যয় রেখা তার ঢালও যেমন ছিল ডেল সি বাই ডেল ওয়াই ইজিক্যাল টু এমপিসি, একের থেকে ছোট, শূন্যর থেকে বড়, তাই 45 ডিগ্রি কোণে আনত। অর্থাৎ যে হারে আয় বেড়েছে সেই হারে মোট ভোগ ব্যয় বাড়েনি। ঠিক একইভাবে যে হারে আয় বেড়েছে সেই হারে সামগ্রিক চাহিদা সেই হারে বাড়েনি, তাই সামগ্রিক চাহিদা রেখাও 45 ডিগ্রি কোণের তুলনায় কম কোণে আনত। এর উপর দাঁড়িয়ে আমরা দেখছি হচ্ছে যে আয় ব্যয় সমতার পদ্ধতি বা কেনশীয় ক্রস তির্যক মডেলে আমরা যেটা দেখতে পাচ্ছি। আয় ব্যয় সমতা আসছে কি করে, সেটা হচ্ছে আমরা এর আগে সামগ্রিক যোগান রেখা এঁকে এসেছিলাম। সামগ্রিক যোগান রেখা ছিল 45 ডিগ্রি কোণে আনত, অর্থাৎ যে হারে সম্পদের পরিমাণ বেড়েছে সেই হারে উৎপাদনের পরিমাণ বা যোগানের পরিমাণ বেড়েছে, তাই সামগ্রিক যোগান রেখাটাকে ওয়াই রেখা দিয়ে ডিনোট করেছিলাম এবং এটা বলেছিলাম 45 ডিগ্রি কোণে আনত। পাশাপাশি সামগ্রিক চাহিদা রেখা এই মুহূর্তে আমরা এঁকেছি
সেই সামগ্রিক চাহিদার ঢাল ছিল ডেল ভি বাই ডেল ওয়াই ইজিক্যাল টু এমপিসি ইজিক্যাল টু বি, যেটা একের থেকে ছোট শূন্যর থেকে বড়। কথাটার মানে হচ্ছে যে হারে আয় বৃদ্ধি পাচ্ছে সেই হারে সামগ্রিক চাহিদা বৃদ্ধি পাচ্ছে না, তাই সামগ্রিক চাহিদা রেখা 45 ডিগ্রি কোণের তুলনায় কম কোণে আনত। তার মানে সামগ্রিক চাহিদা পেয়েছি, সামগ্রিক যোগান পেয়েছি। এই সামগ্রিক চাহিদা এবং সামগ্রিক যোগানের জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যখন আয় স্তর y1, সেক্ষেত্রে সামগ্রিক চাহিদা রেখা বলছে সামগ্রিক চাহিদা হচ্ছে ay1, সামগ্রিক যোগান রেখা বলছে সামগ্রিক যোগান বলছে by1। তার মানে চাহিদা যোগানের তুলনায় বেশি। চাহিদা যদি যোগানের তুলনায় বেশি হয়, অর্থাৎ অর্থনীতিতে সামগ্রিক চাহিদা সামগ্রিক যোগানের তুলনায় যদি বেশি হয়, তাহলে পরবর্তী পর্যায়ে উৎপাদকরা করবে কি? উৎপাদনের পরিমাণ বৃদ্ধি করবে, তাই y1 বাড়তে থাকবে। ঠিক উল্টো দিকে যদি আয় স্তর y3 আয় স্তরে সামগ্রিক যোগান হচ্ছে ey3 এবং সামগ্রিক চাহিদা বলছে y3 আয় স্তরে dy3, তাহলে সামগ্রিক যোগান সামগ্রিক চাহিদার তুলনায় বেশি। সামগ্রিক যোগান এতখানি, সামগ্রিক চাহিদা এতখানি, তাহলে যোগান চাহিদার তুলনায় বেশি। তাহলে পরবর্তী স্তরে উৎপাদকরা করবে কি? স্টক তৈরি হচ্ছে, মজুদ তৈরি হচ্ছে, তাই উৎপাদকরা পরবর্তী পর্যায়ে উৎপাদনের পরিমাণটা কমাবে। তাহলে এদিকে আয় স্তর থাকলে আয় স্তর বাড়ছে, উৎপাদনের পরিমাণ বাড়ছে, আর এদিকে থাকলে আয় স্তর এদিকে থাকলে উৎপাদনের পরিমাণ কমাচ্ছে। তার মানে এমন একটা আয় স্তর, যে আয় স্তরটাকে আমরা y2 দিয়ে ডিনোট করেছি, এই y2 আয় স্তরে দেখতে পাচ্ছি সামগ্রিক যোগান আর সামগ্রিক চাহিদা পরস্পর সমান, অর্থাৎ ই বিন্দুতে। তাই ই বিন্দুকে আমরা বলছি হচ্ছে আয় ব্যয় সমতার বিন্দু, এবং ভারসাম্য আয় স্তরের পরিমাণ হচ্ছে y2, যে ভারসাম্য আয় স্তরে সামগ্রিক চাহিদা এবং সামগ্রিক যোগান পরস্পর সমান হচ্ছে। এরপর আমরা সঞ্চয় বিনিয়োগ সমতার পদ্ধতি দেখব। এটা যেমন দেখেছি ভোগ ব্যয়, বিনিয়োগ ব্যয়, সরকারি ব্যয়ের মধ্যে দিয়ে আয় ব্যয় সমতা দেখেছি। এরপর দেখব সঞ্চয় বিনিয়োগ সমতার পদ্ধতি। সঞ্চয় বিনিয়োগ সমতার পদ্ধতিতে আমরা দেখি যে আমরা দেখে এসেছি যে ভারসাম্য হতে গেলে সামগ্রিক যোগানকে কার্যকরী চাহিদার সঙ্গে সমান হতে হবে, কার্যকরী চাহিদার সঙ্গে সমান হতে হবে। যদি দ্বিক্ষেত্র বিশিষ্ট অর্থনীতি নেওয়া হয়, দুটো ক্ষেত্র, একটা হচ্ছে ভোগ ব্যয় আর একটা হচ্ছে বিনিয়োগ ব্যয়, তাহলে যদি সরকারি ব্যয়কে এই মুহূর্তে শূন্য ধরি, তার মানে সেক্ষেত্রে সামগ্রিক চাহিদা আমাদের ছিল সি প্লাস আই প্লাস জি। যদি জি কে শূন্য ধরা হয়, তাহলে সামগ্রিক চাহিদা দাঁড়ায় হচ্ছে সি প্লাস আই। সামগ্রিক যোগান ওয়াই। এই অবস্থায় দাঁড়িয়ে আমরা দেখলাম কি, যে তার মানে সামগ্রিক যোগান দ্বিক্ষেত্র বিশিষ্ট অর্থনীতিতে সামগ্রিক চাহিদা হচ্ছে মোট ভোগ ব্যয় প্লাস বিনিয়োগ ব্যয়। সেখান থেকে সি কে যদি বাদ দিই তাহলে দাঁড়াচ্ছে y মাইনাস সি ইজ ইকুয়াল টু আই। y মাইনাস সি মানে আয় স্তর থেকে ভোগ ব্যয় বাদ দিলে, আয় থেকে ভোগ বাদ দিলে পড়ে থাকে সঞ্চয়। সঞ্চয় ইজ ইকুয়াল টু তার মানে পাচ্ছি বিনিয়োগ। আমরা ধরে নিয়েছি বিনিয়োগ স্থির, তাই এস ইজ ইকুয়াল টু আই ড্যাশ ধরেছি। এই অবস্থায় দাঁড়িয়ে যেহেতু y যোগানের দিক, সি প্লাস আই চাহিদার দিক, তার মানে পাশাপাশি আমরা বলতে পারি যে সঞ্চয় যোগানের দিক, বিনিয়োগ চাহিদার দিক। তাহলে সঞ্চয় রেখা আমরা আগে দেখে এসছি কিভাবে পেয়েছি, যে সঞ্চয় রেখা 45 ডিগ্রি কোণের তুলনায় কম কোণে আনত। শুরু হয়েছিল মাইনাস সি ড্যাশ মানে মাইনাস স্থির ভোগ ব্যয় থেকে, এবং 45 ডিগ্রি কোণের তুলনায় কম কোণে আনত, কারণ এমপিএস বা প্রান্তিক সঞ্চয় প্রবণতার মান 1 এবং 0-এর মধ্যে থাকতে
থাকি, যে হারে আয় স্তর বৃদ্ধি পায় সেই হারে সঞ্চয় বৃদ্ধি পায় না। তাই 1 এবং 0-এর মধ্যে যেহেতু প্রান্তিক সঞ্চয় প্রবণতার মান থাকে, তাই সঞ্চয় রেখাটা 45 ডিগ্রি কোণের তুলনায় কম কোণে আনত হয়েছিল। এবার বিনিয়োগ ব্যয় দেখেছিলাম যে আয় স্তর বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিনিয়োগকে স্থির করে দিয়েছিলাম, বিনিয়োগ ব্যয়কে স্থির করে দিয়েছিলাম। তাই বিনিয়োগ রেখা ছিল অনুভূমিক অক্ষের সঙ্গে সমান্তরাল। তাই বিনিয়োগ ব্যয় রেখা হচ্ছে ওয়াই অক্ষের সঙ্গে সমান্তরাল হয়েছে আই ড্যাশড। ফলে ভারসাম্য এসেছে যেখানে এস ইজ ইকাল টু আই ড্যাশড, ভারসাম্য এসছে এস ইজ ইকাল টু আই ড্যাশড। এই পরিমাণ যদি আয় স্তর y1 হয়, সেক্ষেত্রে বিনিয়োগ রেখা বলছে বিনিয়োগ হচ্ছে AY1, সঞ্চয় হচ্ছে এইটুকু। তার মানে বিনিয়োগ সঞ্চয়ের তুলনায় বেশি, বিনিয়োগ হচ্ছে চাহিদার দিক, সঞ্চয় হচ্ছে যোগানের দিক। তাহলে কার্যকরী চাহিদা বা সামগ্রিক চাহিদা সামগ্রিক যোগানের তুলনায় বেশি। ফলে অর্থনীতিতে সামগ্রিক চাহিদা সামগ্রিক যোগানের তুলনায় বেশি যদি হয়, তাহলে পরবর্তী পর্যায়ে অর্থনীতিতে উৎপাদকরা উৎপাদনের পরিমাণ বৃদ্ধি করবে, তাই Y1 বৃদ্ধি পাচ্ছে। ঠিক একইভাবে যদি Y2 আয় স্তরে সঞ্চয় এতখানি, সঞ্চয় রেখা বলছে সঞ্চয় এতখানি, বিনিয়োগ বলছে বিনিয়োগ হচ্ছে এতখানি, বিনিয়োগ রেখা বলছে বিনিয়োগ এতটুকু। তার মানে তার মানে সঞ্চয় এতটুকু, সঞ্চয় রেখা বলছে সঞ্চয় এতটুকু, বিনিয়োগ রেখা বলছে এই পরিমাণ Y2 আয় স্তরে, বিনিয়োগ হচ্ছে এতটুকু। সঞ্চয় হচ্ছে যোগানের দিক, এই মাত্র আমরা বলেছিলাম সঞ্চয় হচ্ছে যোগানের দিক। তার মানে বিনিয়োগ হচ্ছে চাহিদার দিক, তার মানে যোগান সামগ্রিক চাহিদার তুলনায় বেশি। তাহলে যোগান যদি সামগ্রিক চাহিদা বা কার্যকরী চাহিদার তুলনায় বেশি হয়, বাজারে মজুতের সৃষ্টি হয়। তাই পরবর্তী পর্যায়ে উৎপাদকরা উৎপাদনের পরিমাণ কমায়, তাই Y2 কমতে থাকে। তার মানে আয় স্তর যদি এদিকে থাকে Y বাড়বে, আয় স্তর যদি এদিকে থাকে তাহলে Y কমছে। তার মানে এমন একটা আয় স্তর, যে আয় স্তরকে আমরা Y স্টার দিয়ে ডিনোট করছি, এই Y স্টারে দেখতে পাচ্ছি যে সঞ্চয় এবং বিনিয়োগ পরস্পর সমান হচ্ছে, অর্থাৎ ই বিন্দুতে ভারসাম্য আসছে। তার মানে ই বিন্দুতে ভারসাম্য আসছে। তার মানে সঞ্চয় এবং বিনিয়োগের সমতা আসছে হচ্ছে যখন ভারসাম্য আয় স্তর হচ্ছে ওয়াই স্টার। তার মানে এর মধ্যে দিয়ে আমরা সঞ্চয় এবং বিনিয়োগের সমতা দেখলাম। এই অবস্থায় দাঁড়িয়ে, এই জায়গায় দাঁড়িয়ে ভারসাম্য আয় স্তর নির্ধারণ হয়েছে। ভারসাম্য আয় স্তর হচ্ছে যেখানে দেখেছি সামগ্রিক যোগান ইজ ইকুয়াল টু, সামগ্রিক যোগান হচ্ছে ওয়াই দিয়ে ডিনোট করেছি, নির্দেশ করেছি। সামগ্রিক চাহিদাকে সি প্লাস আই প্লাস জি দিয়ে ডিনোট করেছিলাম। তার মানে সি কে ভেঙেছিলাম স্থির ভোগ ব্যয়, বিওয়াই ছিল পরিবর্তনশীল ভোগ ব্যয়, আই কে স্থির ধরেছিলাম তাই আই ড্যাশড, জি কে স্থির সরকারি ব্যয় ধরেছিলাম তাই জি ড্যাশড করেছি। তার মানে সামগ্রিক যোগান ইজ ইকুয়াল টু কার্যকরী চাহিদা। এই অবস্থায় দাঁড়িয়ে বিওয়াই কে বাঁদিকে নিচ্ছি, তার মানে ওয়াই মাইনাস বিওয়াই ইজ ইকুয়াল টু সি ড্যাশড প্লাস আই ড্যাশড প্লাস জি ড্যাশড। এই জায়গায় দাঁড়িয়ে এখান থেকে ওয়াই কমন নিয়েছি, কমন নেওয়ার ফলে দাঁড়িয়েছে ওয়াই ইন্টু 1 মাইনাস বি ইজ ইকুয়াল টু সি ড্যাশড প্লাস আই ড্যাশড প্লাস জি ড্যাশড। সেই জায়গা থেকে দাঁড়িয়ে লিখতে পাচ্ছি যে ওয়াই শুধু ওয়াই ইজ ইকুয়াল টু 1 মাইনাস বি টার নিচে নেমে আসছে। তার মানে সি ড্যাশ প্লাস আই ড্যাশ প্লাস জি ড্যাশ হোল ডিভাইডেড বাই 1 মাইনাস বি।